লা 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 লা। এই যে গোপাল দাদা, সকাল সকাল গুনগুন করতে করতে কোথায় চললে শুনি? এই কে? ও তুমি? বাজারে যাচ্ছি ভাই। তুমি পাকা পাকা কলা নিয়ে কোথায় চললে? হ্যাঁ, আর বলো না গোপাল দাদা, বাচ্চারা বায়না জুড়েছে পাকা কলা খাবে। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম কলা সস্তা, তাই কিনে নিলাম। বাহ বাহ, কলা সস্তা? তা কত করে দাম নিল শুনি? এক ছড়া কলার দাম নিল 1 টাকা। ভালোই সস্তায় পেয়েছি, কি বলো গোপাল দাদা? হ্যাঁ তা ঠিক, আমিও যাই, অনেকদিন পেটে পাকা কলা পড়ে না। কি গোপাল দাদা তো এদিকেই আসছে, দাঁড়া। হ্যাঁ, আজ গোপাল দাদাকে না আচ্ছা করে জব্দ করব। এই যে ভাই, কলা কত করে? এক ছড়া কলার দাম ওই 2 টাকা গোপাল দাদা। হ্যাঁ? বলে কি? এই যে পুঁটির বাবা বললো 1 ছড়া কলার দাম 1 টাকা, আমাকে বাড়িয়ে বাড়িয়ে দাম বলা হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে কলার দাম বলছো না সোনার দাম বলছে শুনি? কলার দামই তো বলেছি, খামোকা ওই সোনার দাম কেন বলতে যাব গোপাল দাদা? 1 ছড়া কলার দাম 2 টাকা, একটু বেশি হয়ে গেল না? বেশি হলে কি করব গোপাল দাদা, বাজারে এখন কলার অনেক চাহিদা, তাই কলার দামও ওই দ্বিগুণ হয়ে গেছে। এই দামে নিতে হলে নাও, না হলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ভালো দেখে 1 ছড়া কলা দাও তো দেখি। না কি গোপাল দাদা, এই যে 1 টাকা? বাজারে এখন টাকারও অনেক চাহিদা ভাই, এই টাকার দামও দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ নয়? হ্যাঁ, যেমন নরম তেমন সুস্বাদু কলা। শুধু কয়েকটা দানা আছে আর কি। কই গো গিন্নি, বলি খেতে দাও, রাজসভা যেতে হবে তো নাকি? দিচ্ছি গো দিচ্ছি। আচ্ছা এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো গিন্নি? এই দেখো আমাদের উঠোনে কলা গাছের চারা বেরিয়েছে। হ্যাঁ, আরে উঠোনে কলা গাছের চারা এলো কোথা থেকে? আরে মনে নেই কয়েকদিন আগে তুমি বাজার থেকে 1 ছড়া কলা কিনে এনেছিলে? সেই কলার দানা মাটিতে পড়েই তো গাছ বেরিয়েছে গো। হ্যাঁ, বাহ, 2 টাকার বদলে 1 টাকা দিয়ে কলা কিনলাম, কলাও খেলাম, আবার সঙ্গে কলা গাছের চারাও পেলাম। দাঁড়াও গাছের গোড়া একটু জল ঢেলে দাও তো গিন্নি, গাছে কলা ধরলে বাজারে বিক্রি করা যাবে। বাজারে এখন সোনার দামে কলা বিক্রি হচ্ছে বুঝলে, এই তালে কিছু পয়সাও ঘরে আসবে। মাসের শেষে গিন্নির বায়না বাড়তেই থাকে। আজ চিংড়ি খাবো, কাল ইলিশ খাবো, পরশু কাতলা খাবো, এবার কোন দিন বলবে তোমার মাথা চিবিয়ে খাবো। এদিকে হাতে নেই একটাও মোহর, এখন কি করে যে গিন্নির মাথা ঠান্ডা করি। লা 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 লা। কি সুন্দর এই আবহাওয়া, গায়ে মৃদুমন্দ বাতাস লাগছে, মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। মহারাজকে দেখে মনে হচ্ছে আজ মহারাজের মনটা বেশ ভালো আছে। যাই, এই সুযোগে মহারাজের কাছ থেকে কিছু মোহর আদায় করে নেওয়া যায় কিনা চেষ্টা করে দেখি। মহারাজ, মহারাজ। কি মন্ত্রী তুমি? কি হলো তোমার? বাচ্চাদের মতন কাঁদছো কেন? সে দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ, আমার গিন্নি পেটের ব্যামো হয়েছে মহারাজ। সে কি? কবে হলো? দিনক্ষণ মনে নেই মহারাজ, রোগ কি আর দিনক্ষণ পঞ্জিকা দেখে আসে?
আচ্ছা 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 আচ্ছা। কিন্তু কি হয়ে তোমার গিন্নির মানে রোগটা কি? আগে আমার গিন্নি গত কয়েকদিন ধরে বেশি বেশি খাচ্ছে। সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, হাতের আঙুল চেটে খাচ্ছে, কিন্তু গিন্নির পেট আর ভরছে না। আর এদিকে গিন্নির জন্য বাজার করতে করতে আমার হাত পুরো ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে মহারাজ। কি এ তো মহা গোলমেলে ব্যাপার। তাই তো মহারাজ আপনার কাছে ছুটে এলাম। এবার আপনি আমাকে বাঁচান মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না ধরো ধরো ধরো, আপাতত এই দাঁড়িয়ে কয়েকদিন চালিয়ে না। তাতেও যদি তোমার গিন্নির পেট না ভরে তাহলে রাজবৈদ্যকে ডেকে একবার দেখিয়ে নিও। তার আর দরকার নেই মহারাজ, আমার গিন্নি একেবারে সুস্থ আছে। আমি যেটা চাইতে এসেছিলাম সেটা পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা মহারাজ, চলি চলি। দেখেছো গিন্নি? এই কয়েকদিনের মধ্যেই কলা গাছটা বড় হয়ে আবার মোচাও ধরে গেল। ঠিক বলেছ, আর কিছুদিন পরে এই গাছে কলা ধরবে। আর আমি সেই কলা বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। বলি সব কলা বাজারে বিক্রি করে দেবে নাকি? না না না, এক ছড়া কলা ঘরে রেখে দেব, আর সেটা দিয়ে 2 বেলা ভাত মেখে খাবো। এতে রান্নার ঝামেলাও করতে হবে না, জ্বালানি আর তেল মশলার খরচও বাঁচবে। সত্যি ভাগ্য করে একটা হাড় কিপটে বর পেয়েছি। কি ব্যাপার বলো তো, আজ রাজসভাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ যে গোপাল আসেনি। আসলে গোপাল একাই দুজনের জায়গা নিয়ে বসে তো, তাই গোপাল না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। হ্যাঁ তাই নাকি মন্ত্রী মশাই? আমি একা দুজনের জায়গা নিয়ে বসি, তাই আমি না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। তাহলে এক কাজ করুন মহারাজ, আমার বেতনটাও বাড়িয়ে দ্বিগুণ করে দিন। সব কাজই যখন দুজনের করি, তখন বেতনের বেলায় একজনের বেতন কেন পাবো? এবার কি বলবে বলো মন্ত্রী? কি গোপাল, এসে থেকে দেখছি তোমার মুখে চওড়া হাসি লেগেই আছে। কি ব্যাপার বলো তো? আর কি বলবো মহারাজ, আমার বাড়ির উঠোনে একটা কলা গাছ হয়েছে, আবার তাতে মোচাও ধরেছে। কয়েকদিনের মধ্যে মোচা থেকে কলাও হবে। সেই কলা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, এটা ভেবেই মুখ থেকে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে। গাছে মোচা হয়েছে দেখে গোপালের হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে মহারাজ। গাছে কলা হলে তো গোপালের হাসি মাথায় উঠে যাবে। তবে সাবধান গোপাল, একটু চোখে চোখে রেখো। আমাদের রাজ্যে অনেক বদলোক আছে যারা লোকের গাছের কলা কাঁঠাল এসব পেরে নেয়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। গোপাল ভাঁড়ের বাড়ি থেকে চুরি করা এত সহজ নয়। খালি বড় বড় ভাষণ। শুনো গোপাল, চুরি যদি হওয়ারই থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। চুরি করা নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি মন্ত্রী মশাই। কি তুমি আমাকে চোর বললে? খুব খারাপ হচ্ছে কিন্তু গোপাল, এর ফল মোটেও ভালো হবে না। আমি প্রতিশোধ নেব, এই বলে দিলাম। এবার দেখছি গোপালের একটা ব্যবস্থা করতেই হচ্ছে। বেটা বড্ড বার বেড়েছে। প্রত্যেকবার গোপাল তোমাকে বোকা বানিয়ে মহারাজের থেকে পুরস্কার নিয়ে চলে যায়, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাও।
এইবারও সেই রকম কিছু হয়েছে বুঝি? না না, ওরকম কিছু হয়নি। আজ গোপাল আমাকে সবার সামনে চোর বলে অপমান করেছে। সেই অপমান আমি কিছুতেই হজম করতে পারছি না গিন্নি। ইচ্ছে করছে গোপালের কলা গাছ থেকে মোচাটা পেরে ওটা গোপালের মাথায় ফাটাই। মোচা? আহা, কতদিন মোচার ঘন্ট খাই না গো। বাজারে এখন মোচার অনেক দাম গিন্নি, আর আমার হাতে পয়সা করিও নি। বাজার থেকে মোচা কিনতে কে বলেছে শুনি? তবে এই তো একটু আগে তুমি বললে গোপালের কলা গাছ থেকে মোচা পেড়ে গোপালের মাথায় ফাটাবে। আমি বলি কি, মোচাটা গোপালের মাথায় না ফাটিয়ে ঘরে নিয়ে এসো, আমি মোচার ঘন্ট রাঁধবো। ভালো বুদ্ধি দিয়েছ গিন্নি। এত করে বিনামূল্যে মোচার ঘন্ট, এতে করে বিনামূল্যে মোচার ঘন্ট খাওয়া হবে, আর গোপালের ওপর ছোট্ট করে প্রতিশোধটাও নেওয়া যাবে। সর্বনাশ সর্বনাশ, এ কি কাণ্ড রে বাবা! একেবারে ঘরের ভেতরে ঢুকে চুরি! হায় 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 হায়! কি চুরি? হায় 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 হায়! কি হয়েছে গিন্নি? সকাল সকাল কি চুরি হলো? সকালে নয় গো, আমার মনে হয় যা হওয়ার ওই রাতেই হয়েছে। ওই দেখো, এ কার কাজ হতে পারে বলো তো? এই কেলে পচা নয় তো? হ্যাঁ, না 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 না, কেলে পচা আর যাই করুক আমার বাড়িতে চুরি করবে না। তবে সেটাই তো ভাবছি গিন্নি। ভোলা ময়রা না না, গত কয়েকদিন তো আমার সঙ্গে তার দেখাই হয়নি। দোকানদার, কিন্তু দোকানদার কেন চুরি করতে যাবে? না না না, তবে মন্ত্রী মশাই, রাজসভায় মন্ত্রী মশাই আমাকে বলেছিল প্রতিশোধ নেবেন। হ্যাঁ, এটা তার মানে মন্ত্রী মশাইয়েরই কাজ। কিন্তু সন্দেহের বশত কাউকে চোর বলা চলে না, তার জন্য দরকার প্রমাণ। এই সাত সকালে আবার কোথায় চললে শুনি? প্রমাণ জোগাড় করতে। হ্যাঁ, যাই, গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটু আড়ি পেতে দেখি কোনো প্রমাণ জোগাড় করা যায় না। যে চুরি করেছে তাকে যদি একবার ধরতে পারি, তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আজ একটু কষিয়ে মোচার ঘন্টটা রেঁধো গিন্নি, ওটা দিয়ে ভাত খেয়ে রাজসভায় যাব। হবে গো হবে। বলছি, তুমি যে গোপালের বাড়ি থেকে মোচাটা কেটে নিয়ে এলে, গোপাল দেখতে পায়নি তো? দেখবে কি করে? গোপাল তো তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। যেটা সন্দেহ করেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন গোপাল কিভাবে এই মোচা চুরির প্রতিশোধ নেয়। এবার এমন শিক্ষা দেব যে মোচা কেন, কলা গাছ দেখলেও মন্ত্রী মশাই ভয় পেয়ে পালাবেন। গোপালের পিছনে লাগতে আসলে তার ফল যে ভালো হয় না মন্ত্রী মশাই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, এক্ষুনি একবার রাজবৈদ্যের কাছে যেতে হবে আমাকে। রাজবৈদ্য বাড়ি আছেন? আছি গোপাল, আছি। বলছি যে ওই তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? আর কি বলবো বলুন রাজবৈদ্য, খেয়েই চলেছি কিন্তু খাবারগুলো কিছুতেই পেট থেকে বেরোতে চাইছে না।
তাই তো আপনার কাছে ছুটে এলাম। বুঝেছি বুঝেছি গোপাল, ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। এই নাও গোপাল, এতে আছে আমার বানানো বিশেষ তোলাপ, আর এটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে থাকা সব খাবার একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে আসবে। ধন্যবাদ বৈদ্যমশাই। নাও নাও, হা করো হা করো। না না, এখন নয় বৈদ্যমশাই, এখানেই যদি পেট মোচড় দিয়ে ওঠে তাহলে হেঁটে হেঁটে আর বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ, তাই এটা আমাকে দিন, হ্যাঁ, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবক্ষণ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এই নাও ধরো। হ্যাঁ, চলি বৈদ্যমশাই। আর দুটো ভাত দি। দুটো কেন, জটা পারো দাও, আজ গোপালের গাছের মোচা দিয়ে ভাত খাবো বলে কথা। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে মোচার ঘন্টটা নিয়ে আসি। আহ, দারুণ রেঁধেছো গিন্নি। আচ্ছা, প্রতিশোধ নিয়েছি আমি। এবার রাজসভায় গিয়ে গোপালের মুখটা দেখবো শুধু। হ্যাঁ, আহা আহ, কি ব্যাপার মন্ত্রী? নতুন কোনো আতর কিনেছো বুঝি? আতর নয় মহারাজ, আমার গিন্নির রান্নার গন্ধ শুঁকছি। আজ আমার গিন্নি মোচার ঘন্ট রেঁধেছে, যেমন তার স্বাদ তেমনি তার গন্ধ এখনো হাতে লেগে রয়েছে মহারাজ। তাই নাকি? বাহ 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 বাহ। ওই তো গোপালও এসে গেছে। কি ব্যাপার গোপাল, আজও দেখছি তোমার মুখে হাসি লেগে রয়েছে। গোপালের মুখে যে সব সময় হাসি লেগে থাকে মহারাজ। কি গোপাল, তোমার কলা গাছে হওয়া মোচাটার খবর কি? এখনো আছে না চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে মন্ত্রী মশাই। সে কি, চুরি হলো কি করে? গোপালের গাছ থেকে মোচা চুরি হয়ে গেছে, আর আর গোপালটা হাসছে। আমার তো মোচা চোরের কথা ভেবেই হাসি পাচ্ছে। এই কি ব্যাপার, একটু খুলে বলো তো গোপাল, আমার যে কিছুই মাথায় ঢুকছে না। আমারও তো মাথায় ঢুকছে না। ভাবলাম মোচা চুরি হয়ে যাওয়ার দুঃখে গোপাল কাঁদবে, তা নয়, গোপাল যে দাঁত বার করে হাসছে। গতকাল আপনি যখন আমাকে বললেন ওই চোখ কান খোলা রাখতে, তখন আমি ভাবলাম সত্যি তো, যদি আমার কলা গাছ থেকে মোচাটা সত্যি সত্যি চুরি হয়ে যায় তাহলে কি হবে। তাই তখনই আমি ছুটে গেলাম বাজারে। বাজারে? কেন কেন বাজারে গেলে কেন? বাজারে গিয়ে আমি কম দামে একটা পচা মোচা কিনলাম। তারপর বাড়ি ফিরে বাজার থেকে কিনে আনা ওই পচা মোচাটা আমার কলা গাছে ঝুলিয়ে দিলাম। ব্যাস। হ্যাঁ মন্ত্রী মশাই, আর আসল মোচাটা কলা পাতা দিয়ে মুড়ে গাছের ফাঁকে গুজে রাখলাম। সকালে উঠে দেখি চোর এসে ওই পচা মোচাটা কেটে নিয়ে গেছে। তোমার পেটে পেটে এত বুদ্ধি? হ্যাঁ, তাই তো এত হাসছি মহারাজ। চোর আমার বাড়ি বয়ে এসে পচা মোচাটা কেটে নিয়ে গেছে। আমি শুধু ভাবছি চোরের কথা। চোর যদি এই পচা মোচাটা রান্না করে খায় তাহলে আর দেখতে হবে না মহারাজ। ওরে বাবারে, উফ, ওরে বাবারে, কি হলো মন্ত্রী? গোলমাল মহারাজ, গোলমাল।
পেটের মধ্যে যুদ্ধ চলছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি আরে আরে মন্ত্রী গেল কোথায়? যেখানে যাওয়ার সেখানেই গেছে মহারাজ। মানে আর কিছুই নয়, গতকাল রাতে আমার গাছ থেকে মোচাটা চুরি করেছে আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আর আমিও আচ্ছা করে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিভাবে নিলে প্রতিশোধ? কেন, রাজবৈদ্য আমাকে সাহায্য করেছে যে। আমি কিভাবে তোমাকে সাহায্য করলাম গোপাল? আপনার দেওয়া জোলাপ খেয়েই তো আমাদের মন্ত্রী মশাই ছুটোছুটি শুরু করেছে। তবে পুরো ঘটনাটা একবার বলি শুনুন। তবে বাজার থেকে পচা মোচা কিনে আনা। সব মন গড়া কথা মহারাজ, মন্ত্রী মশাইকে চমকে দেওয়ার জন্য। আজ মন্ত্রী মশাইকে এমন চমকে দিয়েছি যে উনি ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। আমি একটাই দুঃখ মহারাজ, ভেবেছিলাম গাছে কলা হলে সেই কলা বিক্রি করে কিছু মোহর ঘরে তুলবো, কিন্তু কিন্তু কিছু নেই গোপাল, তোমার যা বুদ্ধি তাতে তোমাকে পুরস্কার না দিয়ে থাকাই যায় না। এই নাও। আচ্ছা শিক্ষা দিয়েছো তুমি মন্ত্রীকে। ভবিষ্যতে এই রকম কাজ করার আগে মন্ত্রী দুবার করে ভাববে। গোপালের পিছনে লাগলে গোপাল তাকে ছেড়ে দেয় না মহারাজ, ঠিক প্রতিশোধ নেয়। ওরে বাবা রে, হয়েই যাচ্ছে, কিছুতেই শেষ হতে চাইছে না যে। ওরে বাবা রে, আর কোনোদিন আমি মোচার ঘন্ট খাবো না। ওরে বাবা রে। এত বেলা হয়ে গেল, এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। কি যে করি। এই বৃষ্টিতে আজও তোমার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে গো। দেরি সে তো রোজই হয়। আগে দেখো রাজসভায় যেতে পারি কিনা। যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যেতে গেলে যে পুরো ভিজে যাব, আর ভিজে গেলেই অসুখে পড়বো। তখন এই তোমাকে এই আমার সেবা করতে হবে বলে দিলাম। মরণ, সে তো আমার রোজই তোমার সেবা করতে হয় গো। রোজ রান্না করো, ধুতি কেচে দাও, এগুলো কি সেবা নয়? যত সব। আমি বলছি বৃষ্টি ধরলে তবে যাবে। বৃষ্টি থামবে বলে মনে হয় না। না, আমার আজ রাজসভায় যাওয়াও হবে না। এত কামাই করলে না, এবার তোমার চাকরি যাবে। তোমার আর কি, যত সমস্যা তো আমার। কি হলো গো? বাড়ি ভেঙে গেল গো। হায় 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 হায়। গিন্নি একটু চুপ করো দেখিনি, দেখি ভালো করে কি হলো। কি গো, তুমি আবার দাঁড়িয়ে ভিজছো কেন গো? এক্ষুনি ঢুকে এসো বলছি। অনেক হয়েছে ওই মাথা মোছা, ওই কখানি চুল, তাতে অত মুছলে সেগুলো যাবে। বলি এবার কি করবে? বৃষ্টিটা একটু কমলো বলে মনে হচ্ছে না, কিন্তু আবার জোরে বৃষ্টি এলে পুরো বাড়িটাই ভেঙে পড়বে, এ আমি বলে দিলাম। হ্যাঁ না না, এখন আমি বাড়ি সারাতে পারবো না। তার পারবে কেন? কিপটে বুড়ো, বাড়ি ভেঙে পড়লে তুমি এই বাড়িতেই বসে থাকবে, আমি বাপের বাড়ি চলে যাব, এ আমি বলে দিলাম। হ্যাঁ গিন্নি, খালি এক কথা, যেটা বোঝো না সেটা নিয়ে আর কথা বলো না তো। তাই না? আমি কিচ্ছু বুঝি না। না, যত বোঝো তুমি। তা আমি কি বুঝি না শুনি? এই বাড়ি সারিয়ে কোনো লাভ নেই। এটা তুমি ঠিক বলেছো। আমার বহুদিনের শখ একটা দোতলা বাড়ি। বাবা, বহুদিনের শখ।
আগে তো বলনি, এই প্রথম শুনলাম। বললেই কি আর তুমি পারতে? এখন বানাও, একটা দোতলা বাড়ি বানাও তো। আচ্ছা, একটা দোতলা বাড়ি বানাতে কত খরচা তোমার ধারণা আছে? ও সব আমি শুনতে চাই না। তোমার যা দরকার তুমি মহারাজের কাছে চাও। দেখি কি হয়। এবারে ফসল বেশি বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, প্রজারা ঠিকমতো খাজনা দিতে পারছে না। এই সময় মহারাজকে দিতে পারবে? বলি অত ভাববার কি আছে? হ্যাঁ, তুমি সাহায্য কেন পাবে না? তুমি আগে চেয়ে দেখো। তবে মহারাজ না দিলেও আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ, আমার দোতলা বাড়ি চাই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি হচ্ছে সীতার মতো, খালি বলে সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই। এদিকে আমি রামচন্দ্রের মতো বনবাসে যেতে পারলেই বাঁচি। আগে দোতলা বাড়ি বানাবে, তারপর তুমি বনবাসে যাও আর যেখানে খুশি যাও। আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তোমার হবে কেন? আমার মাথা তুমি ব্যথা করে দিচ্ছ। উফ, একবার মুখ ফসকে কি বলে ফেললাম, ব্যাস অমনি শুরু হয়ে গেল। ধুত্তে। রাজসভায় গোপাল কাল আসেনি, আজও এখনো পর্যন্ত এলো না। না, আমার বিশেষ চিন্তা হচ্ছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন মহারাজ। গোপাল এমনিতেই ভীষণ কুঁড়ে, এটা তো সবাই জানে। মন্ত্রী, তাহলে তুমি বলতে চাইছো রাজসভায় আসতেও গোপালের আলস্য? না না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মহারাজ, গোপালের সব কিছুতেই আলস্য। আমি একটার পর একটা উদাহরণ আপনাকে দিতে পারি। তা কিরকম শুনি? আপনি যখন কোনো সমস্যার কথা বলেন তখন আমরা সবাই কত রকম আলোচনা করি, কিন্তু গোপাল প্রায় চুপ করে থাকে। আমি এই ব্যাপারে গোপালকে জিজ্ঞাসা করেছিলাম। গোপাল আমার কথার উত্তরে কি বলেছিল জানেন? না, জানি না। তা এখন বলো। গোপাল আমাকে বলেছিল ওর কাজ হচ্ছে মহারাজকে হাসানো, কারণ ও রাজসভার মাইনে করা ভাঁড়। জটিল আলোচনায় নাকি ওর নিজেরই হাসি পায়, তাই চুপ করে থাকে। বেশ বেশ বেশ। আরও আছে মহারাজ। আচ্ছা, সে কথা না হয় পরে শোনা যাবে, তার আগে জানতে চাই গোপালের খবর কারো কাছে আছে কিনা। মহারাজ, গোপালের সাথে আমার আজ সকালে দেখা হয়েছিল। তো সেই কথাটা আগে বলবে তো। আমি দেখলাম গোপালের মুখ ভার। প্রশ্ন করাতে বলল ওর বাড়ি নাকি ভেঙে গেছে। গোপালের বাড়ি ভেঙে গেছে? কি সর্বনাশ! তাহলে গোপাল কি এখন পথে বসে আছে? না মহারাজ, ওরকম ভাঙেনি যাতে গোপাল পথে বসে। তুমি কি নিজের চোখে দেখেছো পণ্ডিত? না মানে কি বলেছি মহারাজ, দেখুন আর একটা নমুনা। গোপাল হচ্ছে মিথ্যে কথা বলার রাজা। আসলে নানা ছুতোয় ওর আজকে কামাই করার শখ। দেখুন, বৃষ্টিতে নদীতে ভালো মাছ পেয়েছে, সেই মাছ বসে বসে ধরছে। না, আজকে দেরি হয়ে গেল। মহারাজের থেকে ঠিক কতটা সাহায্য চাইবো সেই হিসাব নিকাশ করতেই বেলা হয়ে গেল। সাবধানের মার নেই মহারাজ, দেখবেন গোপাল এসেই ওর বাড়ি ভাঙার কথা বলে সাহায্য চাইবে। আহা, আগে গোপালকে আসতে দাও। তবে মহারাজ, গোপালের কুষ্ঠিতে কিন্তু আমি বাড়ি ভাঙার লক্ষণ দেখতে পাচ্ছি। আমার মনে হয় কথাটা মিথ্যে নয়, তবে এও দেখতে পাচ্ছি গোপালের কুষ্ঠিতে। আপনি বরং মহারাজের কুষ্টি নিয়ে ভাবলে আমাদের এই কৃষ্ণনগরের উন্নতি হয়। মন্ত্রী, এসেছে, গোপাল এসেছে। এই তো গোপাল। নিজের জায়গায় বসো গোপাল। মহারাজ, একটা কথা বলি। বলো কবি, বলো। গোপাল কি ভুলে গেছে হাসাতে, নাকি তার মন পড়ে আছে ভাঙা বাসাতে? বাহ মহারাজ, একদিক থেকে ভালোই হলো, আমাকে আর কষ্টের কথা কষ্ট করে বলতে হলো না। গোপাল, তোমার বাড়ি ভেঙে গেল কি করে? পুরনো হলে যা হয় আর কি, অনেকদিন সারানো হয়নি, এত বৃষ্টি। বুঝলাম গোপাল, তোমার একটু এখন কঠিন সময় যাচ্ছে। তা তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ, কিন্তু মহারাজের কাছে আমার একটা আর্জি ছিল। বলে ফেলো গোপাল। ভাবছি এবার একটা পাকা দোতলা বাড়ি না হলেই নয়। হ্যাঁ, সে তো ঠিকই, নইলে আবার ঝড় চলে বিপদ হবে। মহারাজ, আমার কাছে একটা দোতলা বাড়ি বানাবার মতো অর্থ নেই, তাই যদি আপনি কিছু সাহায্য করেন তাহলে এই মরশুমে আমার বাড়িটা হয়ে যায়। কি সর্বনাশ!
গোপাল, তোমার হলো কি? তুমি মহারাজের কাছে সাহায্য চাইছো সামান্য একটা বাড়ির জন্যে? মন্ত্রী মশাই, একটা বাড়ি কখনো সামান্য হতে পারে কি? নিশ্চয় গোপাল, যেখানে রাজ্যের প্রজারা ঠিকমতো খেতে পাচ্ছে না কারণ ফসল নষ্ট হয়েছে, সেখানে তোমার বাড়ির জন্যে মহারাজ কি সাহায্য করতে পারেন? গোপাল একটা দরকারি চেয়েছে, আর এটুকু সাহায্য আমরা রাজকোষ থেকে তো করতেই পারি। না মহারাজ, রাজকোষের অবস্থা খুব খারাপ। আমি খাজাঞ্চিকে এক্ষুনি ডেকে আনছি, যদি আপনি অনুমতি করেন। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী, তুমি খাজাঞ্চিকে ডেকে পাঠাও। মহারাজ, খাজাঞ্চি নেই, ওকে বাইরে থেকে আমি ডেকে আনছি। মন্ত্রী মশাই, না বলছি আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন? মানে আপনি বললে আমি সোজা রাজসভাতেই। এত কথা বলো না খাজাঞ্চি, আমি যা বলছি মন দিয়ে শোনো। গোপাল একটা বাড়ি করবার মতলব করছে, আর এটা কিছুতেই আমি হতে দেব না। আহা, আমারও একটা বড় বাড়ি হলে বেশ হয় কিন্তু। সব হবে, শুধু আমার কথা শুনে চলো। রাজকোষের অবস্থা এখন কি রকম? এইবার খাজনা আদায় ভালো মতো না হলেও এই গেলবার যা আয় হয়েছিল তাতেই আমাদের রাজকোষ এখনো ভর্তি। এর উল্টো কথা তুমি মহারাজকে বলবে। মন্ত্রী, তোমার অনেক দেরি হলো যে। মহারাজ, আমি খাজাঞ্চিকে খুঁজেই পাচ্ছিলাম না। খাজাঞ্চি ওর বাড়িতে ছিল না। ওরও মহারাজ বাড়ি অনেকটা ভেঙে গেছে, তাই নির্জনে বসে কাঁদছিল, তাই না খাজাঞ্চি? আগে হ্যাঁ মহারাজ, মানে ভাবতেই আমার এখন কান্না পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন কেঁদো না। মহারাজ, আমাদের খাজাঞ্চি শুধুমাত্র ওর বাড়ি সারাতে চায়, সেটা প্রয়োজন, আর সেটাও করা যাবে না। আপনি খাজাঞ্চির মুখ থেকেই শুনুন। মহারাজ, আমাদের খুব দুর্দশা চলছে। আমাদের না প্রজাদের খাজাঞ্চি? আমি প্রজাদের কথাই বলছি মহারাজ। এই অবস্থায় রাজকোষের ভাঁড়ার শূন্য। এখন আমি মরে গেলেও আপনার থেকে সাহায্য নিয়ে আমার বাড়ি সারাতে পারবো না মহারাজ। আহা, দেখেছেন মহারাজ, দেখেছেন কি অসামান্য দেশভক্তি? আর গোপাল সেখানে একটা আস্ত বাড়ি, তাও আবার দোতলা। হ্যাঁ, আমাদের রাজকোষের এত খারাপ অবস্থা হলে তো দেখছি নবাবের কাছে মুখ দেখানোই দায় হয়ে উঠবে। এই সব হলো মন্ত্রীর শয়তানি, আমি বেশ বুঝতে পারছি, কিন্তু উপায় আমি খুঁজে পেয়েছি। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নিজে নবাবের কাছে গিয়ে প্রজাদের দুর্দশার কথা বলে খাজনা মকুব করতে বলবো। বলবে গোপাল, বলবে। হ্যাঁ, তুমিই পারো। নবাব তোমাকে পছন্দ করেন বলেই তো আমি জানি। কিন্তু গোপাল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রজাতির এই অবস্থা আর রাজকোষের এই অবস্থা, সেখানে তোমার পাকা দোতলা বাড়ির জন্য অর্থ সাহায্য করা মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পেরেছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, এখন আপনার সাহায্য করার প্রয়োজন নেই। এই বিলাসিতা যে এখন করা উচিত হবে না, এটা গোপাল তুমি বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি সবটাই বুঝতে পেরেছি। ব্যাটা ঠিক কি বলতে চাইছে আর কি ধান্দা নিয়ে নবাবের কাছে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। গোপাল, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের এমন অবস্থা যে তোমার একটা বাড়ি করার জন্য সাহায্য করতে পারছে না। আগে নবাব বাহাদুর, কি বলবো, আপনি নিশ্চয়ই জানেন কৃষ্ণনগরে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় বন্যার অবস্থা। নদীর পাড়ে অনেকের বাড়ি ধসে তলিয়ে গেছে। দুদিন পরে আমার এই মাটির বাড়িও নদীর বুকে তলিয়ে যাবে, তাই বাড়িটা করা খুব প্রয়োজন। গোপাল, তোমাকে তো আমি বহুদিন আগেই আমার দরবারে চেয়েছিলাম। তোমার মতন একজন রসিক লোকের আমার খুব প্রয়োজন। তুমি আর তোমার গিন্নি এই মুর্শিদাবাদে এসে থাকতে পারো। আগে তা হয় না নবাব বাহাদুর,
কৃষ্ণনগরের সঙ্গে আমার আত্মার টান, আমার সবকিছু তো ওখানেই কি না। আর তুমি কি না মুর্শিদাবাদে এসেছো নবাবের কাছে বাড়ি তৈরির সাহায্য প্রার্থনা নিয়ে? আমি অনেক আশা নিয়েই এসেছি নবাব বাহাদুর। তোমাকে সাহায্য আমি করতেই পারি, কিন্তু কেন করব সেটাই হলো আসল কথা। ঠিক বলেছেন হুজুর, আসল কথা হলো আমরা কেন সাহায্য করব? তোমাকে দিয়ে আমাদের কোনো উপকার কবে হয়েছে বলো? নবাব বাহাদুর, আপনি যা কিছু করবেন সেটা আমাকে ভালোবেসেই করবেন, এটাই আমার আশা। আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না। বেশ, আপনার কাছে আরেকটি আর্জি আছে। আবার কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৃষ্ণনগর এখন খাজনা দেবার জায়গায় নেই। বাহ, খাজনা মুকুব করতে হবে, তোমার বাড়ি করতে হবে, আর কত কি চাই তোমাদের? নবাব বাহাদুর, চাওয়ার কি কোনো শেষ আছে? তবে অন্য উপায় দেখি না যে। ঠিক আছে ঠিক আছে, খাজনা মুকুব। আমি খবর পেয়েছি এইবার সত্যিই ফসল নষ্ট হয়েছে। একই সাথে আমার বাড়িও নষ্ট হয়েছে। তোমার একটা দোতলা বাড়ি চাই, কিন্তু গোপাল তোমার তো বয়স হয়েছে, দোতলা বাড়ি নিয়ে কি করবে? সিঁড়ি ভেঙে উঠতে নামতে হাঁপ ধরে যাবে। আমারই হয়, আর তোমার বয়সের তো কোনো ঠিক ঠিকানা নেই। না নবাব বাহাদুর, আমার দোতলা বাড়ি চাই, সেই জন্যই আমি এত দূর চলে এসেছি। এমনি এমনি তো হবে না গোপাল, তোমার একটু বুদ্ধি খরচা করতে হবে। আমি দেখতে চাই তোমার বুদ্ধির ধার এখনো আছে নাকি সেখানে মরচে পড়েছে। যদি মরচে পড়তে দেখি তাহলে বুঝবো তুমি সত্যিকারের বুড়ো হয়েছো। কিন্তু কোনো কিছু নয় গোপাল, কোনো কিছু নয়। সত্যিকারের বুড়ো হলে তোমার আর দোতলা বাড়ি হবে না। তা নবাব সাহেব, আমাকে কি করতে হবে? তুমি যদি সিঁড়ি বা মই ছাড়া আমার দোতলা মহলের একেবারে ওপরে উঠতে পারো, তবেই একমাত্র তুমি তোমার বাড়ি করার জন্য সাহায্য পাবে। তুমি করে দেখাও, আর কোনো কথা নয়। বেশ, তাই হবে। আমি সিঁড়ি বা মই ছাড়া আপনার দোতলা মহলে উঠে যাব। এ কি, তোমার কি পাখির মতো ডানা গজাবে নাকি? আহ, 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 আহ। আপনি প্রস্তুত থাকুন নবাব সাহেব, ওই দোতলা মহল থেকে আপনি আমার গলার স্বর খুব শিগগিরই শুনতে পাবেন। বেশ, আমি তোমার গলার স্বর শোনার অপেক্ষায় রইলাম। খুব বড় মুখ করে তো নবাব বাহাদুরকে বলে দিলাম, কিন্তু মাথায় যে কিছুই আসছে না। নবাবের দোতলা মহলে উঠতে হবে, অথচ কোনো মই বা সিঁড়ি ব্যবহার করতে পারবো না। এ কি জ্বালা! এই বলি, সকাল থেকে বসে আছো আর বিড় করছো? মাথাটা মনে হয় একেবারে গেছে। মাথার আর কি দোষ বলো, খারাপ তো হতেই পারে। তা তো ঠিকই, আমার কপাল গো কপাল। বলি, একটু শান্তিতে থাকতে দেবে নাকি? গিন্নি, এখন চুপ করো তো, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও। খিদে পেয়েছে বললেই হয়? বসে বিড় করছো কেন? আমার তো ওই একটাই কাজ, খেতে দেওয়া। তুমি বসো, আমি ভাত নিয়ে আসছি। ভালো ইলিশ মাছ আছে। বাহ বাহ বাহ! ওই পুঁটির মা দিয়ে গেল, বললো দাদা খাবে। হ্যাঁ, তাই নিয়ে এসো। আসলে যেটা মনে হচ্ছে, নবাব সাহেব ইচ্ছে করেই এরকম একটা শর্ত দিয়েছে যাতে আমাকে কোনো সাহায্য করতে না হয়। আমি কিভাবে দোতলায় উঠবো সিঁড়ি বা মই ছাড়া? উফ, আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। এই সময় যদি কেউ আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারতো। আরো একটা মাছ দাও দেখি, আর কয়েক হাতা ভাত দাও। বাবা, লোকের মুখে শুনি বয়সকালে খাওয়া কমে যায়, এর দেখি উল্টো। যতদিন যাচ্ছে তত খাওয়া বাড়ছে, বেড়েই যাচ্ছে। খেতে হবে না, কত চিন্তা আর পরিশ্রম বলো তো আমার। পরিশ্রম করলে এই আমার খিদে বেড়ে যায়, বুঝলে? কি ছাইপাঁশ বসে বসে চিন্তা করছো আর বলছো কিনা পরিশ্রম করছো? তোমার কোনো কাজ নেই, সারাদিন ঝুড়ি ঝুড়ি খাও আর হাতির মতো ভুঁড়ি বাড়াও। কি বললে গিন্নি? হাতি? বাহ গিন্নি, তোমার জবাব নেই। আমলো যা, হাতির কথা শুনে এত আনন্দ হলো কেন? ভীমরতি একেই বলে। ওর নাম কি মাহুত? নাম ওর চঞ্চল,
কিন্তু কিন্তু ও খুব শান্ত হাতি, যা বলি তাই শোনে। বাহ, তাহলে তো বেশ। এই শোনো, মুর্শিদাবাদ যেতে হবে বুঝলে, অনেকটা দূরের পথ। তা তোমার চঞ্চল শান্ত থাকবে তো? আগে উপযুক্ত পারিশ্রমিক পেলে চঞ্চল শান্ত থাকবেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আগে চলো, ঠিক মতো থাকলে পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না। আজ্ঞে হুজুর, যথা আজ্ঞা। এই অন্ধকারের জন্যই অপেক্ষায় ছিলাম। চল রে চঞ্চল, আস্তে আস্তে ওই দোতলা মহলের পিছনে গিয়ে দাঁড়াই। সুপ্রভাত নবাব বাহাদুর। মার্জনা করবেন নবাব সাহেব, কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যে আপনার ঘুম ভাঙাতে বাধ্য হলাম। কি ঘটনা উজির? আমাদের এই দোতলা মহলের বারান্দায় গোপালকে দেখা গেছে। হ্যাঁ, সে কি? কি করে? সিঁড়ির সামনে তো প্রহরী, তোমরা কি ঠিক দেখেছো? আমি নিজের চোখে দেখিনি, তবে গোপাল যদি উঠেও থাকে কোনো সিঁড়ি বা মই ছাড়া উঠেছে। কি করে সম্ভব? কেউ নেই উজির। আগে যে গুজব ছড়াচ্ছে তার আমি গর্দান নেবো। নবাব বাহাদুর, তাই তো, টুকি কিন্তু গোপালেরই গলার স্বর। টুকি, কিন্তু ওকে দেখা যাচ্ছে না কেন? ভূত নাকি? নবাব বাহাদুর, টুকি উজির, শিগগিরই খবর নাও গোপাল মরে গেছে কিনা। গোপাল, টুকি। গোপাল, গোপাল তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? যদি মানুষ হও তাহলে সামনে এসো, আর আর যদি ভূত প্রেত অন্য কিছু হও তাহলে এক্ষুনি চলে যাও। না শুনলে? নবাব সাহেব, ভূত হলে তো গর্দানও নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর, আমি মানুষই আছি বটে। তুমি উঠলে কি করে? চঞ্চল, এই দেখুন নবাব সাহেব, এই আমার সিঁড়ি, এই আমার মই। আমি ওর পিঠে চড়েই আপনার দোতলা মহলে উঠে পড়ি। সাবাস গোপাল, তোমার জবাব নেই। তোমার বুদ্ধিতে যে একটুও মরচে পড়েনি সেটা আমি বেশ বুঝতে পারছি। এখন আমার কথা আমি রাখবো। তোমার দোতলা বাড়ি করার জন্য যতটা সাহায্য প্রয়োজন সেটা আমি দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই বলো নবাব বাহাদুরের জয়। না গোপাল, এটা তোমার বুদ্ধির জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সুপ্রভাত সভাসদগণ। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। বাবা বাবা গোপাল, আজকে তুমি রাজসভায় দেখছি বেশ তাড়াতাড়ি চলে এসেছো। সূর্য পশ্চিম দিকেই উঠেছে হয়তো। সূর্য পূর্ব দিকে উঠেছে মহারাজ, শুধু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। একদিন রাজসভায় এসে গোপাল যেন উদ্ধার করে দিয়েছে। আমি একদিন তাড়াতাড়ি আসি বা রোজ আসি তাতে কিছু যায় আসে না মন্ত্রী মশাই। আসল কথা হলো আমি কৃষ্ণনগরের যে কোনো বিপদে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। গোপাল আমাদের রাজ্যকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর মন্ত্রী মশাই বিপদে ফেলেছেন।
বুঝলে মন্ত্রী, গোপালের সাথে তুমি কোনোদিন কথায় পারবে না। আসলে জীবনে তুমি এত অন্যায় করেছো, সেগুলো তো আর চাপা দেওয়া যাবে না। কি মন্ত্রী মশাই, কথা বন্ধ হয়ে গেল? ঠিক আছে মহারাজ, আমিও দেখে নেব। এই 1 সের করে আলু, পটল আর ঝিঙে দে, চটপট। কি গো গোপাল দাদা, আজকে মনে হচ্ছে খুব তাড়াহুড়োয় আছো। আরে বাবা, তাড়াতাড়ি বাজার সেরে বাড়িতে দুটো খেয়েই বেরোতে হবে তো নাকি? কোথায় যাবে গো তুমি? বর্ধমান যাব, আমার এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ। সেখানে ভুঁড়ি ভোজ সেরে আবার কালকে ভোরবেলার মধ্যেই ফিরে আসতে হবে, বুঝলি? সেই জন্যই তো বলছি, দে দে, তাড়াতাড়ি দে। না, আর নেওয়া যাচ্ছে না। গোপাল আমার জীবনের ত্রাস হয়ে উঠেছে। রাজসভায় সবাই আমার বিপক্ষে। না, আমাকে কিছু একটা করতেই হবে। আজ একটা হেস্তনেস্ত করে আসব, গোপালের মুখ চিরকালের মতো বন্ধ করে দেব। কিরে বটা, আরে এই বটা, বাড়িতে নেই নাকি? আরে মন্ত্রী মশাই, বলুন বলুন, কি ব্যাপার? শোন, গোপালকে আর এই ইহলোকে রাখা যাবে না। আমার জীবনটা অসহ্য করে তুলেছে গোপাল, সেই জন্যে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে। আর সেটার দায়িত্ব নিতে হবে তোকে আর ঘটাকে। না না, আমরা নিজে হাতে এসব কাজ করতে পারবো না। মহারাজ জানতে পারলে আমাদেরকে শুলে চড়াবেন। না না, তোকে কাজ করতে হবে না, কাজ করবে কালু ডাকাত আর ওর সঙ্গী সাথী। তুই আর ঘটা শুধু ওদের সাথে কথাবার্তা বলবি, আর কাজ হয়ে গেলে ওদের টাকা দিবি, আর বলবি আমি পাঠিয়েছি। আর হ্যাঁ, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এই নে, এই থলেটা ওদেরকে দিবি, আর এইটা তোদের দুজনের বকশিস। ওহ বাবা, রাতের দিকে অনেক খাওয়া হয়ে গেছে, পেটটা এখানে কিরকম ভরাট হয়ে আছে। আরে রে 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 রে, মার মার বেটাকে মার। কে কে? না, আমাকে মরার নাটক করতে হবে, নইলে আমাকে মেরেই ফেলবে। এ বিশু, মনে হচ্ছে বেটা মরে গেছে রে। ওস্তাদ, ও বেটার নাকের সামনে একবার হাত দিয়ে দেখো তো, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। আমাকে কিছুক্ষণ দম বন্ধ করে থাকতে হবে। এই না রে, বেটা শ্বাস নিচ্ছে না, তার মানে ফুরুজ দুম। বেটা বেটা সত্যি মরে গেছে। এবার ওস্তাদ, আমরা কৃষ্ণনগরের মন্ত্রীর কাছ থেকে মোহর পাবো, তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ চল, আগেই ভুড়িওয়ালা গোপালকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসি। একটু পরে জোয়ার আসবে আর বেটার মৃতদেহ জোয়ারে ভেসে যাবে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা, কি ভারী মোড়া রে। ওরে বাবা, ওস্তাদ কুকুর, কুকুর ওস্তাদ, কুকুর। ওরে ওরে, মোড়া এখানেই ফেলে পালা রে। ওরে বাবা, ওরে বাবা। আরে বাবা রে বাবা, মেরে একেবারে হাড়গোড় বেঁকিয়ে দিলে গো। উফ, তার মানে সব পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের। আমাকে মেরে ফেলার জন্য ডাকাত ভাড়া করেছেন। বাপ রে বাপ, না, আমাকে কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, আর পাজি মন্ত্রীকে আমি এর উপযুক্ত জবাব দেব। কি কাজ হয়েছে তো? একদম, বেটাকে মেরে নদীর পাড়ে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস, এই তো চাই। এই নাও তোমাদের পারিশ্রমিক। এই ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের মন্ত্রী মশাইকে আমাদের প্রণাম জানাবেন, আর আর নতুন কোনো কাজ থাকলে জানাবেন কিন্তু। কি ব্যাপার হলো, সবাই এসে গেছে কিন্তু আজকে গোপাল এখনো আসেনি।
আজকে তো তোমাদের সবাইকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার ছিল। তাহলে মহারাজ, আপনি বরং এক কাজ করুন, গোপালকে রাজসভায় ডেকে পাঠান, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ঠিক বলেছ বিজ্ঞানী। প্রহরী, ও প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। যাও গোপালকে বাড়ি থেকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, বলো প্রহরী, গোপালকে পেলে? মহারাজ, গোপাল বাড়িতে নেই। কালকে দুপুরে ভোজ বাড়িতে গিয়েছিল। আজকে ভোরবেলা গোপালের ফেরার কথা, কিন্তু এখনো ফেরেনি। সে কি কথা? আজ গিয়ে ভোরবেলা ফেরার কথা, তা এখনো গোপাল ফিরলো না? এ তো মহা মুশকিল হলো। বাবা, আমার এক চালে এখন গোপাল স্বর্গে গিয়ে ধান ভাঙছে। হ্যাঁ, ও কি আনন্দ, কি আনন্দ হচ্ছে। গুলটে, এই বলো দিদা, বলছি তোর দাদুর আজকে ভোরবেলা ফেরার কথা ছিল, কিন্তু এখনো ফিরলো না কেন বলতো? তুই একটু নদীর পাড়ে গিয়ে দেখ না বাবা। আচ্ছা দিদা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার এই ঘুড়ি লাটাইটা ধরো। কে জানে বাবা, গোপাল দাদুটা আবার কোথায় গেল। দিদা চিন্তা করছে, এদিকে দাদুর পাত্তা নেই। এই গুলটে, এদিকে শোন। এই গুলটে, কি হলো? গোপাল দাদুর আওয়াজ মনে হলো। হ্যাঁ আমি এদিকে আয়, এই ঝোপের ভিতরে। এ কি দাদু, তুমি এই জঙ্গলের ভেতর লুকিয়ে কি করছো? চুপ চুপ, শোন, তোকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো মন দিয়ে শোন। বলো দাদু, বলো। শোন, আমাদের মন্ত্রী মশাই আমাকে মেরে ফেলার জন্যে কালকে রাতে, তুই এই কথাটা কাউকে কিচ্ছু বলবি না, আর সবাইকে বলবি আমি মারা গেছি। শুধু দিদাকে সত্যি কথাটা বলবি, আর আজকে মাঝরাতে দিদাকে বলবি আমার সাথে দেখা করতে, আর সাথে একজন দক্ষ কুমোরকে নিয়ে আসবি। তারপর হবে আসল খেলা। ঠিক আছে দাদু। আর হ্যাঁ, তুই আর দিদা সব সময় কান্নাকাটি করবি, আর এমন ভান করবি যেন আমার মৃত্যুর খবরটা সবার কাছে সত্যি মনে হয়। আচ্ছা দাদু। এই তুই কি কথা বলছিস রে গুলটে? হ্যাঁ গো দিদা, সত্যি। মন্ত্রী মশাইয়ের এত বড় সাহস? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। আমিও গোপালের গিন্নি। তুমি গুলটের কাছে নিশ্চয়ই সব শুনেছ। শোনো, তোমাকে কি কি করতে হবে। আমি 2 দিন এই জঙ্গলেই লুকিয়ে থাকবো, আর বনের ফলমূল খাবো। আর হ্যাঁ পোটোমশাই, বলো গোপাল দাদা। শোনো, তুমি আমার মতো দেখতে একটা মাটির অবয়ব শুয়ে থাকা মূর্তি বানাবে, আর এমন বানাবে যেন মনে হয় আমি মরে শুয়ে আছি। তারপর 2 দিন পরে সেই মূর্তিটা নিয়ে একটা বাঁশের দোলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে। কিন্তু তার জন্য তো 4 জনের প্রয়োজন। হ্যাঁ, দাঁড়াও, শোনো, তুমি ন্যাপলা গুলটে পুটিদের বাবাদেরকে বলবে, আর বিশ্বস্ত কাউকে শুধুমাত্র এই কথাটা বলবে। আর হ্যাঁ, মূর্তিটা শ্মশানে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে রাজসভায় গুলটেকে দিয়ে খবর দেবে, আর বলতে বলবে আমার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কিন্তু গোপাল দাদা, তুমি বেঁচে থাকতে এসব করবে কেন? সব পরে একদিন বুঝিয়ে বলবো। আগে আমি একজনকে উপযুক্ত জবাব দিই, তারপর তোমাকে সব জানাবো। আচ্ছা গোপাল দাদা। আর হ্যাঁ, এই সব কথা তোমরা দুজনে খুব গোপন রাখবে। এখন তোমরা এসো, আমি ঠিক সময় হলে বাড়ি ফিরবো। কি আজ 3 দিন হয়ে গেল গোপাল রাজসভায় এলো না। কোথায় যে গেল কে জানে। আমার গণনা বলছে বিগত 2 দিন আগে গোপাল অনেক বিপদের মধ্যে ছিল, কিন্তু এখন কি রকম পরিস্থিতি সেটা বুঝতে পারছি না। মরার আবার স্থিতি পরিস্থিতি। মহারাজ, মহারাজ, গোপাল দাদু, গোপাল দাদু। কি হয়েছে গুলটে? তোমার গোপাল দাদুর কি হয়েছে? গোপাল দাদু আর নেই। গোপাল দাদুর মৃতদেহ শ্মশানে নিয়ে যাচ্ছে। সে কি? কখন? কিভাবে? শোনা গেছে
গোপাল দাদুকে ডাকাতেরা নাকি মেরে নদীর ধারে ফেলে এসেছিল। তারপর ও গোপাল, এই তো আর কি হলো? চলো চলো, সবাই চলো, সবাই শ্মশানে চলো। গোপাল, ওগো তুমি ফিরে এসো গো। ওগো আমি কাকে নিয়ে বাঁচবো গো? কেঁদো না, কেঁদো না গোপাল বউ, কেঁদো না। ওগো আমি এখন কি করব গো? না না না, আমি এই দৃশ্য দেখতে পারবো না। গোপাল, গোপাল, তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করলে না কেন গোপাল? মহারাজ, যা হয়েছে আপনি ভুলে যান। যে গেছে সে তো আর ফিরে আসবে না। আপনি কান্নাকাটি করলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। যে বা যারা গোপালকে মেরেছে আমি তাদের ছাড়বো না, এই আমি বলে দিলাম। তুমি আমাদের একা করে চলে গেলে। গোপাল, তুমি আমাদের একা করে চলে গেলে। আমি এখন কার মুখ চেয়ে বেঁচে থাকবো গো? তুমি ফিরে এসো গো। এই সুযোগে একটু ভালো হওয়ার অভিনয় করতে হবে। গোপাল বউ, অত কান্নাকাটি করো না। কষ্ট কি আর আমাদের হচ্ছে না গো? আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। তুমি এত কেঁদো না গো। গোপাল নেই তো কি হয়েছে? এই রাজ্যের মন্ত্রী তো আছে। তোমার যা সমস্যা হবে আমাকে বলবে, আমি সাহায্য করব। ওকে ছাড়া আমি কি করে বাঁচবো মন্ত্রী মশাই? সবই বিধাতার লিখন গোপাল বউ। জন্মালে তো একদিন মরতেই হবে। গোপাল বউ, কেঁদো না, কেঁদো না গোপাল বউ, একটু শান্ত হও। কদিন পরে তো তোমার ঘাট কাজ, শ্রাদ্ধ শান্তি করাতে হবে। সব রাজবাড়ি থেকে দায়িত্ব নিয়ে করানো হবে। তুমি কিন্তু কোনো চিন্তা করো না। তুমি একবার ফিরে এসো। শোনো গিন্নি, মন্ত্রী তো তোমাকে বলেছে সব দায়িত্ব নেবে, তুমি এবার তাহলে খেলবে। বেটা শয়তান মন্ত্রীকে আমি উচিত শিক্ষা দেব। আচ্ছা আচ্ছা, তুমি বলো কি করতে হবে আমায়? শোনো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তাহলে বাড়িতেই লুকিয়ে থাকো। হ্যাঁ, আমি ভেতরের ঘরে দরজা জানলা সব সময় বন্ধ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, 2 দিন একটু শুধু আমাকে সাবধানে থাকতে হবে। এই মন্ত্রী মশাই বাড়ি আছেন? কে? গোপাল বউ, এসো এসো, বলো। এই বলছিলাম না, আমার না একজন শেখরার কাছে 3 ভরি গয়না বন্ধক দেওয়া আছে। আপনি যদি দয়া করে ওটা ছাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। কেন কেন কেন? তোমার বন্ধক আমি ছাড়াবো কেন? না, আপনি তো সেদিন মহারাজের সামনে বলেছিলেন যা সমস্যা হবে তাই যেন আপনাকে জানাই, আপনি সব দায়িত্ব নেবেন। আমি যখন বলেছি, এখন ভুলে যাও সেসব কথা। আর আমাকে যখন তখন জ্বালিও না। যত সব উটকো ঝামেলা। বেটা মরার আগে বউয়ের গয়না বন্ধক রেখে গেছে, এখন শোধ করে গয়না ছাড়ানোর দায়িত্ব যেন আমার। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? রাত দুপুরে কে আবার ডাকবে? আমি গোপাল, দরজাটা খুলুন মন্ত্রী মশাই। গোপাল? কিভাবে? আরে তুমি তো মরে গেছো, তুমি কোথা থেকে এলে? আমি আত্মা হয়ে ফিরে এসেছি মন্ত্রী মশাই। আপনি আমার স্ত্রীর গয়নার বন্ধকটা ছাড়িয়ে দিন, নইলে আমি আপনার ঘাড় মটকে দেব।
আছে ঠিক আছে, আমি আমি ছাড়িয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে চলি মন্ত্রী মশাই, আবার আসবো। ওরে বাবা ভূত ভূত, রাম 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 রাম। কে বলেছিল গোপালকে মরতে? বেঁচে থাকতে গোপাল তোমায় জ্বালিয়েছে, এবার দেখো মরে গিয়েও গোপালের ভূত জ্বালাবে। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, এসব ভূতুরে ব্যাপারে আমি নেই। এই নাও গোপাল বউ, কি মন্ত্রী মশাই? টাকা। এই টাকা দিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা ধন্যবাদ। আপনি কি উদার, আপনি তো মানুষ নয় যেন ভগবান। ভয়ে মানুষ থেকে ভগবান হয়ে গেলাম, আরো কত কিছু হতে হবে কে জানে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, এ তো আমার কর্তব্য। এই বলছিলাম কি মন্ত্রী মশাই, আপনি যদি আরেকটা সাহায্য করেন এই তাহলে না খুব ভালো হয়, খুব। আবার কি সাহায্য? এই আমাদের বাড়িটা অনেকটা পুরনো হয়েছে তো, তাই খড়ের চালটা যদি একটু পাল্টে দেন খুব ভালো হয়, খুব। বেঁচে থাকলে তো উনি করতেন, এখন আপনি যখন দায়িত্ব নিয়েছেন তাই আপনাকে বলছি মন্ত্রী মশাই। না না, আমার কি টাকার গাছ আছে নাকি, হ্যাঁ, যে নাড়া দিলেই অমনি ঝনঝন করে পড়বে? আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। মন্ত্রী মশাই, ঘুম থেকে উঠুন মন্ত্রী মশাই। কে? আমি গোপালের ভূত। খাও মাও খাও। ওরে বাবা, ভূত, তুমি আবার কেন এসেছো গোপাল? আমি শুনলাম আমার গিন্নিকে আপনি বলেছেন ঘর সারাবার টাকা দেবেন না। আপনি যদি আমাদের ঘর সারাবার টাকা না দেন তাহলে আমি তছনছ করে দেব। ঠিক আছে ঠিক আছে, সব দেব। কথাটা মনে থাকে যেন। না, আজকাল আর ভালো লাগে না রাজসভায় আসতে। গোপাল অকালে চলে গেল। এ কি মন্ত্রী, তুমি এভাবে কেন? তো তোমার রাজসভার পোশাক কোথায়? সব বিক্রি করে দিতে হয়েছে মহারাজ, গোপালের ভূতের জ্বালায় আমার সর্বস্ব চলে গেছে। গোপালের বউ আমার কাছে বায়না করছে, আর বায়না না মেটালে গোপালের ভূত এসে আমাকে ভয় দেখাচ্ছে। আমি অসহায় মহারাজ, আমাকে রক্ষা করুন। কি যাতা বলছো? ভূত বলে কিছু নেই, সব মনের ভুল। এই, কে তুমি? মুখ ঢাকা দিয়ে কে এলো? আমি মন্ত্রী মশাইকে শাস্তি দেব বলে। গোপালের ভূত। ওরে বাবা গোপাল, আমাকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করব, আমাকে মেরো না। ডাকাত ভাড়া করে এই লাঠি দিয়েই তো আমাকে মেরেছিলেন, এখন আপনি মরতে ভয় পাচ্ছেন কেন? আজ আমিও আপনাকে এই লাঠি দিয়ে মারবো। ভুল হয়ে গেছে গোপাল, আমি বুঝতে পারিনি তোমাকে মেরে ফেলার পরে তুমি আবার ভূত হয়ে ফিরে আসবে। তার মানে মন্ত্রী তোমাকে মেরেছে? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন করবো না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই আমাকে মেরেছে কিন্তু আমি মরিনি, বুদ্ধির জোরে বেঁচে গেছি। মানে সেদিন রাতে নৌকো থেকে নেমে জঙ্গল দিয়ে ফিরছিলাম, তার মানে তুমি সত্যি মরনি? এই তো আমাকে ছুঁয়ে দেখুন না। হ্যাঁ,
হাত ধরে তো মানুষই মনে হচ্ছে, কিন্তু গুলটে যে বলল তোমার মৃতদেহ, তারপর শ্মশানে তোমার শরীর। ওটা মাটির মহারাজ, মৃৎশিল্পীকে দিয়ে বানানো করিয়েছি। মৃতদেহতে তো সাধারণ ত, কিন্তু গুলটে যেটার কথা বলেছে সেটা খণ্ডত, মৃতদেহ, মাটির দেহ। সাবাস গোপাল, সাবাস। ও, তোমার বুদ্ধির জবাব নেই। ও মহারাজ, আমার কি হবে? গোপাল তো আমাকে ভয় দেখিয়ে সব লুটে নিয়েছে। ওটা তোমার অপরাধের শাস্তি। উফ, আর পারছি না, এবার ফিরে যাই। ভোরের আলো ফুটে গেছে, এতক্ষণ দৌড়ে এখন খুব কষ্ট হচ্ছে। না 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 না, অনেক হলো শরীর চর্চা, আমার দ্বারা এসব হবে না। এই তুমি এসব ছেড়ে দাও গো, ওসব শরীর চর্চা টর্চা করে কি হবে? আরে অত ভেল কি দেখাতে হবে না। হ্যাঁ গোপাল দাদু আমাদের গ্রামে পুতুল নাচ দেখাবার জন্য একজন এসেছেন। বলিস কি রে পুটি, পুতুল নাচ? হ্যাঁ দাদু, আমরা সবাই দেখতে যাব, তুমিও যাবে কিন্তু। না না, সে না হয় যাবো, কিন্তু পুতুল নাচটা আনলো কে? আমাদের গ্রামে তো কেউ সেরকম নেই যে পুতুল নাচ দেখায়। আরে না দাদু, আমাদের গ্রামের কেউ না, বাইরে থেকে এসেছেন উনি। সে কি, বাইরে থেকে? সে যাই হোক, তুমি পুতুল নাচ দেখতে আমাদের সঙ্গে যাচ্ছ। কি রে, এ না গুলটে পুটি, তোরা তো শুধু তোদের দাদুকে বলছিস, এই কই আমাকে তো বলছিস না। দিদা, তুমি যাবে? হ্যাঁ, আমি পুতুল নাচ দেখতে খুব ভালোবাসি, ছোটবেলা কত দেখেছি। তাহলে ওই কথাই থাকলো, সবাই মিলে পুতুল নাচ দেখতে যাবো। ঠিক আছে, তোরা এখন আয় দেখি। দেখতে দেখতে অনেক বেলা হতে চললো রে, তোদের দাদুকে এখন স্নান খাওয়া দাওয়া সেরে রাজসভায় যেতে হবে তো। ঠিক আছে দিদা, আমরা এলাম। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। মহারাজ, আমার নাম অবিনাশ, আমি ভিন রাজ্য থেকে এসেছি আপনার রাজ্যে পুতুল নাচ দেখানোর জন্য। আপনাকে ও আপনার সকল সভাসদদের পুতুল নাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহারাজ। বাবা বাবা বাবা, এ তো দারুণ সংবাদ। শোনো ভাই, আমিও আমার সভাসদ নিশ্চয়ই যাব। আগামীকাল বড় মাঠে একটা মঞ্চ করে আমি খেলা দেখাবো। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। এই দিকে তাকিয়ে দেখতে থাকুন, পুতুল সোনার নৃত্য। হাসিতে খুশিতে গানে গল্পে ভরবে সবার চিত্ত। সোনা নাচিতে দেখি দিনতে কেটে না, দিনতে কেটে না, নাচে তো সোনা দিন দিন। সাবাস সাবাস, এই তো একেবারে অবিকল মানুষের মতো নাচ করছে। দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ। কাকু, এই পুতুলটি কথা বলতে পারে নাকি? না, কথা বলে না। কাকু, জানো তো আমরা পুতুল নিয়ে খেলি। পুটি তো পুতুলের দিয়ে দেয়। বাহ বাহ, ভালো তো, ভালো ভালো, এই তো বয়স। এই নাও, তোমরা সবাই একটা করে পুতুল নাও, এদেরকে নিয়ে বাড়িতে খেলা দেখাতে। ও মা, কি মজা কি মজা! পুটি, পুরো দারুণ ব্যাপার তো। বাহ বাহ অবিনাশ, বাহ, আমি তোমার হাতের খেলায় মুগ্ধ। এই তোমাকে আমি 100 মোহর উপহার দিলাম। যাও যাও, হুল্লোড় করো, আনন্দ করো। ধন্যবাদ মহারাজ। দাদু, সকালে পুতুল খেলাটা দারুণ লাগলো, বলো দাদু? হ্যাঁ, যা বলেছিস। কিসের আওয়াজ হচ্ছে? বাইরে ডুগডুগি বাজিয়ে কেউ যাচ্ছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল। বাহ, এ তো দেখছি সবাইকে পুতুল দিয়ে বেড়াচ্ছে। সত্যি তো। আরে সুবল, তোরাও পুতুল পেলি? হ্যাঁ যে ন্যাপলা, আমরা আজকে মাঠে খেলা দেখতে যাইনি, এখানে দেখলাম, আর আমাদেরকেও একটা করে পুতুল উপহার দিল। কি মজা কি মজা! আমাদেরকেও একটা করে পুতুল দিয়েছে রে। কি ভালো লোক, বাচ্চাদের কি ভালোবাসে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। তুমি
জানিস না পুটি, সকাল থেকে আমি আমার কানের দুল দুটো খুঁজে পাচ্ছি না। সে কি মা, তুমি স্নানের ঘাটে হারাওনি তো? আরে আরে না রে, এখনো তো স্নানেই যাইনি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। বাড়িতে তো চেঁচামেচি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি পুটির মা, এত সকাল সকাল কান্নাকাটি কিসের? আর বলো না গোপাল দাদা, সকাল থেকে আমি আমার কানের দুল খুঁজে পাচ্ছি না। ও গোপাল দাদা, এই তো দিব্যি আমাদের রাজ্যে কোনো চুরি চামারি ছিল না, আবার শুরু হয়ে গেল। এই তো দেখছি মহা মুশকিল। না, তুমি আজকে এই মহারাজের কাছে গিয়ে এই ব্যাপারটা অবশ্যই জানাবে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। মহারাজ, মহারাজ, মহারাজ। কি পুটিমা, তুমি কাঁদছো কেন? আমার কানের দুল জোড়া চুরি হয়ে গেছে। সে কি পুঁটির মা, কেউ কি ছিনতাই করে নিয়েছে? না 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 না, চিন্তাই করবে কেন? আচ্ছা, আপনার মাথায় কি গোবর পোড়া মন্ত্রী মশাই? একসাথে এক জোড়া কানের দুল কোনোদিন ছিনতাই হয় নাকি? ছিনতাই করার সময় একটা কানের দুল ছিঁড়ে নিয়ে পালায়। ও দেখুন মহারাজ, দেখুন মাইনে দিয়ে কি অবধ লোকজনকে পুষছেন দেখুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি কি করা যায়। মহারাজ, ও মহারাজ, মহারাজ, আমার নাক চাবি চুরি হয়ে গেছে। কি তোমার নাক ছাবি? চোরের উপদ্রব তো এই রাজ্যে হঠাৎ করে আবার শুরু হয়ে গেল। মহারাজ, আপনি কিছু একটা করুন। বাড়িতে কোনো চোর ঢোকেনি, ও হঠাৎ করে সকালে দেখি আমার নাকে নখ চাবি নেই। মহারাজ, সেনাপতি, সেনাপতি, বলুন মহারাজ। তুমি আজকেই চারদিকে পাহারার বন্দোবস্ত করো, এই রাজ্যে চুরি যেন আর না দেখি, আর তার সাথে চোর ধরার ব্যবস্থাটাও করো। যথাজ্ঞা মহারাজ, আমি আজকে সন্ধ্যের মধ্যেই একটা দল বানিয়ে তাদেরকে জায়গায় জায়গায় পাহারা দেওয়ার জন্য পাঠাচ্ছি। হ্যাঁ, আমি যেন দেখি কালকে সকালে সূর্য ওঠার আগেই চোর ধরা পড়ে, আর একটাও বাড়িতে যেন চুরি না হয়। ঠিক আছে মহারাজ, আমি আপ্রাণ চেষ্টা করব। মহারাজ, আমার আর কিছু নেই। শেষ সম্বল ছিল ওই কানের দুল জোড়া, ওটাও চলে গেল। হ্যাঁ মহারাজ, আজকে আমি সচক্ষে দেখে এসেছি। পুটির বাবা তো ওই দিন আনে দিন খায়, একটু দেখুন যাতে চোর ধরা পড়ে মহারাজ। একবার মহারাজ যখন সেনাপতিকে দায়িত্ব দিয়েছেন, তখন তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো না বাবা, তাহলে সবার ভালো হয়। মন্ত্রী মশাই আর মহারাজ, আপনিও কিছু বলছেন না এই ব্যাপারে? গোপাল, তুমি তো দেখছি থামবার পাত্রই না। আচ্ছা, তুমি এখন এসো 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 দেখি, এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে। মহারাজ নিজেই ওকে রাজসভা থেকে চলে যেতে বলছে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। চোর ধরার জন্য কোনো দরকার পড়লে আমাকে ডাকতে ভুলবেন না যেন। চলি, চলো গো পুটির মা, চলো 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 গোপাল দাদা। সেনাপতি, চারদিকে কড়া প্রহরী বসিয়ে দাও, চোর যেন আজকে কিছুতেই চুরি করতে না পারে। আজ কিন্তু যে করেই হোক আমাদের রাজ্যে চুরি হতে দেওয়া যাবে না, না হলে কিন্তু ওই মহারাজের কাছে আমার মান থাকবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমরা অনেক প্রহরী আছি। আজকে ওই বেটা চোর কিছুতেই চুরি করতে পারবে না। এই সেনাপতি, কালকে কোথাও চুরি হয়নি তো? চোরের টিকিটিও দেখা যায়নি মহারাজ। যাক, চোর বেটা তবে ভয় পেয়েছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কিসের এত চিৎকার? বুঝতে পারছি না মহারাজ। না না না, এখন ভেতরে যাওয়া চলবে না, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। কি 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 হয়েছে? কি হয়েছে? সেপাই, ওদের ভেতরে আসতে দাও। যথাজ্ঞা মহারাজ। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে? মহারাজ, আমাদের শেষ সম্বল যা ছিল সব কাল রাতে চুরি হয়ে গিয়েছে মহারাজ। বলো কি? কিন্তু সেনাপতি, তুমি যে বললে কাল রাতে কোনো চুরি হয়নি। মানে হ্যাঁ, না মানে আমরা তো কোনো চোর দেখতে পাইনি। হ্যাঁ মহারাজ, আমরাও কোনো চোর দেখতে পাইনি। তাহলে জিনিসগুলো তো আর একা একা উবে যেতে পারে না। মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে যে আমরা সর্বশান্ত হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়।
মহারাজ আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলো না রানী, এ রাজ্যে এত চুরি বেড়ে গেছে, কিন্তু চোর কিছুতেই ধরা পড়ছে না। কত সেপাই প্রহরী লাগিয়ে দিলাম চোর ধরার জন্য, কিন্তু চোরই আর ধরা পড়লো না। কিন্তু এইদিকে সবার বাড়ি থেকেই তো চুরি হয়েই যাচ্ছে। সেপাই লাগিয়েও যখন কোনো কাজ হচ্ছে না, তখন গোপালকে একবার বলতে পারেন, ও কিছু না কিছু একটা উপায় বের করবেই। আমার গোপালের উপর পুরো ভরসা আছে। ঠিক আছে, তাহলে গোপালকেই বরং ডেকে পাঠাই। হ্যাঁ, তাই করুন। মহারাজ আসতে পারি? গোপাল জি, এসো এসো এসো। হ্যাঁ মহারাজ, বলুন কি দরকার? গোপাল, তুমি তো সবই জানো, তুমি আমার একমাত্র ভরসা এই মুহূর্তে। আরে তুমি কিছু করো, এইভাবে চলতে থাকলে আমার সাধের কৃষ্ণনগর যে শেষ হয়ে যাবে। দেখছি মহারাজ কি করা যায়, আমাকে একটু সময় দিন মহারাজ। বুঝলে গিন্নি, এখন মহারাজ বিপদে পড়েছেন, সেই জন্য আমার কাছে এসেছেন। অন্য সময় অপমান করতে দুবার ভাবেন না। রাগ করো কেন? আসলে মহারাজ তোমাকে খুব স্নেহ করেন। হ্যাঁ, আরে বিপদের দিনে তুমি যদি ওনার পাশে না দাঁড়াও, তাহলে কিসের তুমি মহারাজের ভাঁড় হলে? আর ভাঁড় মানে তো শুধু রাজসভায় হাসানো নয় গো, রাজসভার বাইরেও সব ক্ষেত্রে মহারাজকে খুশি রাখা। হ্যাঁ, আর এ তো শুধু মহারাজের বিপদ নয় গো, গোটা কৃষ্ণনগরের বিপদ। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো গিন্নি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, চুরি হচ্ছে কিন্তু কোনো চোর ধরা পড়ছে না, আর সব চুরি এক সময়ই হচ্ছে। ব্যাপারটা খুব গন্ডগোলের তো। ভাবো না, ভাবো, ঠিক উপায় কিছু পাবে। চুরি হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না। কি ব্যাপার হতে পারে, কি ব্যাপার হতে পারে? আচ্ছা, চুরিটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, আচ্ছা, এই কয়েকদিনে এমন কি হলো, এমন কি হলো, এমন কি না, না কিচ্ছু মাথায় আসছে না। কিন্তু তাহলে চোর ধরবো কেমন করে? পেয়েছি, পেয়েছি একটা উপায়। মহারাজ, ফাঁদ পাততে হবে। কিরকম ফাঁদ গোপাল? আপনি সারা গ্রামে ঢানা পিটিয়ে দিন, যে চোর তাড়াতে পারবে তাকে 1000 মোহর দেওয়া হবে। চিন্তা করবে না মহারাজ, আপনার একটা মুদ্রাও খরচ হবে না। হ্যাঁ, দেখুন না, এই ফাঁদ দিয়েই কেমন করে চোর ধরি। কারণ যে চোর, সে নিশ্চয়ই 1000 মোহরের কথা শুনে ঠিক আসবে, কারণ চুরি করে আর কত কামাই করেছে। বরং চুরি ছেড়ে দিয়ে 1000 মোহর পেলে ক্ষতি কি মহারাজ? ঠিক আছে, ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতো সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিচ্ছি। ওই গোপাল, আরে একদিন তো গোটা কেটে গেল, কেউ তো এলো না। আসবে মহারাজ, আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, শুধু চোরটাকে ধরো। আমি কালকেই সব ঠিক করে দেব। তাহলে মহারাজ, এখন আমি আসছি। আমার কেন জানি মনে হচ্ছে লোকটি সব জানে, তাই এইভাবে 10,000 মোহর চাইতে পারলো। যদিও লোকটিকে আমার আগেই সন্দেহ হয়েছিল, যখন বাইরের রাজ্য থেকে হুট করে এসেছিল কৃষ্ণনগরে। কিন্তু একটা ব্যাপার আমার খটকা লাগছে, লোকটা এক সময়ে কি করে সবার বাড়ি থেকে চুরি করবে, আর কেউ কি করে দেখতে পেল না লোকটিকে? না, এখন বাড়ি গিয়ে আবার ভালো করে ভাবতে হবে, ভালো করে। মহারাজ, আমি আসি তাহলে। ঠিক আছে, ঠিক আছে, এসো এসো গোপাল। গিন্নি, ও গিন্নি। আরে আরে আরে, কি ব্যাপার?
ডেকে ডেকে গোটা পাড়া মাথায় করছো কেন? হ্যাঁ আরে গিন্নি শোনো না, একটু দৌড়ে গিয়ে বাচ্চাদের ডেকে আনো তো। বলি এখন? খুব দরকার গিন্নি, খুব দরকার, একটু তাড়াতাড়ি যাও না। ঠিক আছে, আনছি আনছি। কি হয়েছে দাদু? দিদা বললো খুব জরুরি দরকার। শোন, তোদেরকে আমার সাথে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, বুঝলি? কোথায় দাদু? আরে চল না, যেতে যেতে বলছি। দাদু এবার তো বলো কোথায় নিয়ে যাচ্ছ? শোন তবে, মহারাজ আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তার মানে দাদু ওই লোকটাই সব চুরি করেছে? আরে সেটা জানার জন্যই তো যাচ্ছি। চল চল, এখন তাড়াতাড়ি চল। কেউ চিৎকার করবি না, যা করার খুব সাবধানে করতে হবে। ঠিক আছে দাদু। এইবার জাগরণ মন্ত্র পাঠ করতে হবে। ওম গিলি 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 জাগ্রত পুত্তলিকা হকাস হকাস বম। হুস। আচ্ছা, তাহলে এই মন্ত্র দিয়ে পুতুলকে জাগায়। আজ রাতের মধ্যেই সব বাড়ি থেকে গয়না নিয়ে নিতে হবে। যেখানে যত পুতুল আছে সব যেন আজকের মধ্যেই আমার কাছে গয়না নিয়ে চলে আসে। আর আজকে কৃষ্ণনগরে আমার শেষ লাভ। কাল মহারাজের কাছ থেকে ঠকিয়ে 10,000 মোহর নিয়ে চলে যাব। আজকে কোথায় যেতে হবে? বাবা, তার মানে আমাদের যে পুতুলগুলো দিয়েছিল পুতুল নাচ দেখার পর ওইগুলো এসব করছে। আর ওগুলো কোনো সাধারণ পুতুল না, সব ভূত। শোন শোন, ভয় পাস না। আমার যা মনে হচ্ছে ওগুলো ভূত পুতুল হতে পারে, কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, শুধু জিনিস চুরি করে এই লোকটাকে এনে দেয়। হ্যাঁ দাদু, তুমি ঠিক বলেছো। এখন চল এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আর বাড়ি গিয়ে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ দাদু, চলো চলো। পুটি আর ন্যাপলা, তোরা দুজন গ্রামের সব বাড়ি থেকে পুতুলগুলো নিয়ে আয়। উল্টে তুই আর পুঁচকে আমার সাথে ঠিক ওই রকম দেখতে একটা পুতুল বানাবে, যেরকম লোকটির কাছে আছে, বুঝলি? কিন্তু দাদু, কেউ যদি পুতুলগুলো দিতে রাজি না হয়? যদি দিতে রাজি না হয়, হ্যাঁ হ্যাঁ বলবি যে মহারাজ চেয়েছেন, তাহলেই দেখবি সবাই দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। কিরে, ওই পুতুলটার মতো দেখতে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে দাদু, এই পুতুলগুলো। এইবার দেখ কি করে ভূত দিয়ে ভূত তাড়াই। কি করবে দাদু? সবার আগে একটা বড় কাজ আছে। তার জন্য তোদের সবাইকে যেতে হবে ওই লোকটার তাঁবুতে, আর লোকটার চোখের আড়ালে ওই আসল পুতুলটা নিয়ে আসতে হবে, আর এই আমার বানানো পুতুলটা তার জায়গায় রেখে দিতে হবে। আর সবার কাছ থেকে আনা পুতুলগুলো তাঁবুর চারিদিকে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো। এটাই তো আমাদের ডান হাতের কাজ দাদু। এবার আমাদের অপেক্ষা করতে হবে লোকটা তাঁবু থেকে কখন বের হবে। চল চল, লোকটা বেরিয়ে গেছে, এবার আমাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাদু, কাজ হয়ে গেছে। কাজ হয়েছে? ওই দেখি, দে তো পুতুলটা। ব্যাস, এখন শুধু অপেক্ষা। আরে বাবা, তোমরা যে কি করছো না, কিছুই বুঝতে পারছি না। আহ, চুপ করো না, যা হচ্ছে দেখো। দাদু, কিছুই তো হচ্ছে না। দাঁড়া, এবার ওই পুতুল জাগানোর মন্ত্রটা পাঠ করি।
তবে তো কাজ হবে। ওং গিলি গিলি জাগ্রত পুত্তলিকা ফকাস ফকাস বম। ওরে বাবা রে, এটা কি রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, দাদু ভয় লাগছে। ওরে বাবা রে, আমারও তো একটু ভয় লাগছে। না 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 না, ভয় পেলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। পুতুলকে মন্ত্র বলে জাগিয়ে তুলেছি, এবার এবার কাজ সেরে ফেলতে হবে। আজকে কোথায় যেতে হবে? পুতুল নাচের তাঁবুতে, আর তারপরে দাদু, পুতুলটা কি তোমার কথা শুনলো না? ওই তো পুতুলগুলো সোনা নিয়ে এসেছে। কত সোনা! এই সব ওই দুষ্টু লোকটা চুরি করেছিল। এবার আরেকটা কাজ বাকি। উফ, দাদু সব মিটে গেল তাহলে? এখনো তো আসল কাজটাই বাকি রে। আর কি কাজ আছে? মহারাজকে সব জানাতে হবে, তারপর ওই দুষ্টু লোকটাকে ধরতে হবে। হয়ে গেল, এখনো কেন পুতুলটা উঠছে না? আর উঠবে না, কারণ ও নকল। আসলগুলোকে তো আমি ভোগ খেতে পাঠিয়ে দিয়েছি। দেখলেন তো মহারাজ, নিচের চোখে। তাই তো দেখলাম গোপাল, তোমার এত বড় সাহস, আমার রাজ্যে এসে তুমি চুরি করা শুরু করেছিলে। না না না, ভাই নিয়ে যাও একে। যথা আজ্ঞা। এই চল চল বলছি, চল। যাচ্ছি 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 যাচ্ছি। এই যে পুঁটির মা, এই নাও তোমার কানের দুল। মহারাজ, তাহলে সব মিটে গেল। গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই, তুমি না থাকলে আমি যে কি করতাম। এই নাও গোপাল, 500 মোহর তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ, আমি যে ভাঁড়, এটাই তো আমার কাজ, আপনাকে খুশি রাখা। 48, 49 আর ই হলো 50। তাহলে সব মিলিয়ে হলো 208টা মোহর। মোহরগুলো ভালো করে রেখে দিতে হবে। এই দিয়ে এই বছর ঝড় বৃষ্টির আগেই ঘরের চালটা সারিয়ে নিতে হবে। হ্যাঁ গো, বলি শুনছো? তোমার সাথে একটু কথা ছিল। কি ব্যাপার? হঠাৎ করে এত মিষ্টি সুরে ডাকছো, ব্যাপারটা কি বলতো? এই বলছি, এই তোমার কাছে তো এখন অনেকগুলো মোহর আছে, আমাকে না ওখান থেকে কিছু মোহর দিয়ে একটা নাকছাবি বানিয়ে দাও না গো। সবার তো নাক আছে, কিন্তু তোমার তো নাকই নেই। তাহলে তুমি আমাকে নাকছাবিটা করিয়ে দেবে না, তাই তো? আগে নাক বানাও, তারপর না হয় নাকছাবি বানাবে। আমি আসছি, দরজার শিকলটা তুলে দাও। বাবা গো, এ তুমি আমায় কোন ঘরে বিয়ে দিলে? এইরকম হার কৃপণ লোক আমি দুটো দেখিনি বাবা গো। রে, যা বললাম বুঝে গেছিস তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, সব একেবারে জলের মতো পরিষ্কার। সব যখন বুঝে গেছিস, তখন আজ রাত থেকেই কাজে লেগে যা। তো সাবধান, কেউ যেন তোদের সন্দেহ না করে। কৃষ্ণনগরবাসীর মাথায় এত বুদ্ধি নেই যে আমাদেরকে সন্দেহ করবে। আপনি শুধু ওই আমাদের ভাগটা ঠিক করে বুঝিয়ে দেবেন, ব্যাস। আপনাকে আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। কে?
দরজা খুললেই বুঝতে পারবি আমি কে। তাড়াতাড়ি দরজাটা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। আরে তাড়াতাড়ি যা, সোনা দানার টাকা পয়সা আছে সব দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, শুধু আমাদের কোনো ক্ষতি করবেন না। ঘটা ঘটা, তোরা তো একেবারে কামাল করে দিয়েছিস, একেবারে কামাল করে দিয়েছিস। এত সোনা, বাবা বাবারি 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 বাবা। নিন মন্ত্রী মশাই, এইবার আমাদের ভাগটা বুঝিয়ে দিন। আরে আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? ওরা তোদের ভাগ ঠিক সময় মতো পেয়ে যাবি। নে নে, কেউ দেখে ফেলার আগে মানে মানে এখান থেকে চলে যা, যা। কিন্তু আরে বললাম তো পেয়ে যাবি, যা যা। ইয়ে মানে মন্ত্রী মশাই, আমাদের কথাটা তো একবার শুনুন। পরে 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 যা হবে পরে। এই সব শোনা আমার আমার যে কি আনন্দ হচ্ছে না। ও এতদিনে আমার সব স্বপ্ন সত্যি হলো। হায় 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 হায়, বলি কি সর্বনাশ নেমে এলো কৃষ্ণনগরে। কি হয়েছে? আরে কাল পুটিদের বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ ডাকাতি? কি বলছো গো? হ্যাঁ গো, গ্রামের আরো অনেক বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, গোটা গ্রামবাসী তো খুব ভয়ে আছে, সবাই মিলে মহারাজের কাছে গেল। হ্যাঁ তাই নাকি? তাহলে তো আমাকে একবার রাজবাড়িতে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান, সব শেষ হয়ে গেল, বাঁচান। মহারাজ, আমরা গরিব মানুষ, এইভাবে ডাকাতরা এসে আমাদের সর্বস্ব নিয়ে যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাব মহারাজ? সবার তো এখনো ডাকাতি হয়নি, কিন্তু আমার তো যেটুকু ছিল সেটাও চলে গেল, কি হবে বলুন তো মহারাজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এইভাবে কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার সেনাপতি, তুমি থাকতে ডাকাতি হলো কিভাবে? মানে মহারাজ, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো সীমানায় পাহারা বসেই রেখেছিলাম, কিন্তু কিভাবে ডাকাতরা কৃষ্ণনগরে প্রবেশ করলো আমার মাথাতেই আসছে না। সেনাপতিকে দোষ দিয়ে কি হবে মহারাজ? ডাকাতি তো হতেই পারে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ডাকাতরা আর কারোর গচ্ছিত সম্পদ নিয়ে না যেতে পারে। কিন্তু কি করা যায় বলো তো মন্ত্রী? মহারাজ, ডাকাতরা একবার যখন কৃষ্ণনগরে ঢুকে পড়েছে তখন আমি নিশ্চিত ওরা আবার ডাকাতি করবে। তাই জন্য সকলের গচ্ছিত সম্পদ এমন জায়গায় রাখতে হবে যাতে ওই ডাকাতরা ঘুণাক্ষরেও টের না পায়। এই কথাটা তুমি ঠিক বলেছো মন্ত্রী, কিন্তু এত সোনাদানা রাখবো কোথায়? মহারাজ, আপনি যদি বলেন তাহলে এই দায়িত্ব আমি নিতে পারি। তুমি নেবে মানে? কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী। মহারাজ, আমি বলতে চাইছি আমার বাড়িতে একটি বড় সিন্ধুক আছে। সেই সিন্ধুকের মধ্যে গ্রামের সকলে যদি তাদের সোনা দানা রেখে দেয় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না, আর সকলের সোনা কোথায় আছে সেটা ডাকাতরা জানতেও পারবে না। মহারাজ, আমার একটা কথা ছিল, সকলের সোনা একটা সিন্ধুকে রাখা হবে সেটা ভালো কথা, কিন্তু এটা তো রাজবাড়িতেই রাখা যেতে পারে। মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ মন্ত্রী মশাইয়ের থেকে আপনার বাড়িতে নিরাপত্তা অনেকটা বেশি মহারাজ। গোপাল, তুমি একেবারে ঠিক কথা বলেছ। ব্যাটার সবকিছুর মধ্যে কথা না বললেই নয়, তবে ওর সবকিছু ভেঙে দেওয়ার আগেই আমাকে কিছু একটা বলে পুরো ব্যাপারটা সামলাতে হবে। ওটাই তো সমস্যা মহারাজ, ওটাই হচ্ছে সমস্যা। দেখুন, সীমানায় এত সেনা থাকা সত্ত্বেও ওই ডাকাতরা কিভাবে আমাদের সীমানায় ঢুকে পড়লো, আর রাজবাড়িতে ঢোকা ওদের কাছে এমন কি শক্ত ব্যাপার হবে? কারণ ওরা তো সবার কাছ থেকে যখন সোনা দানা পাবে না তখন তো মহারাজকেই সন্দেহ করবে আর রাজবাড়িতেই আক্রমণ করবে। হ্যাঁ মন্ত্রী, তোমার কথাটাও ঠিক। আর তোমার কাছে যদি সোনাগুলো থাকে তাহলে ডাকাতগুলো আর সন্দেহ করতে পারবে না। এই তো কি সুন্দর বুঝে গেলেন মহারাজ। তাহলে ওই
কথাই রইল মহারাজ, সবার সোনা আমার কাছেই, না মানে আমার বাড়ির সিন্ধুকেই থাকবে। বেশ বেশ, সবাই শোনো, কালকে তোমাদের সমস্ত সোনাদানা নিয়ে এসে মন্ত্রীর বাড়িতে জমা দিবে। এতে তোমাদের সোনা অনেক বেশি সুরক্ষিত থাকবে। মহারাজ। মহারাজ মহারাজ, ওই আপনার কথা মতো আমরা আমাদের সমস্ত সোনা ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে রেখে দেব। তবে দেখবেন যেন আমাদের কোনো কিছু ওই খোয়া না যায়, কারণ আমাদের ওইটুকুই তো গচ্ছিত সম্পদ রয়েছে। আরে তোমাদের কোনো ভয় পাওয়ার কারণই নেই, তোমাদের সমস্ত কিছু একেবারে সুরক্ষিত থাকবে। হ্যাঁ, তোমাদের চিন্তারও কোনো কারণ নেই। আর মন্ত্রী, যতদিন সকলে সোনাদানা তোমার কাছে থাকবে ততদিন তোমাকে আর রাজসভায় আসতে হবে না। তুমি বাড়িতে বসে ওগুলো ভালো করে পাহারা দেবে, আর তুমি তোমার মাসিক বেতন ঠিক সময়ই পেয়ে যাবে। আজ্ঞে মহারাজ। উফ, এতদিন পর আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এইবার আমি সবার সোনা দানা দিয়ে অনেক 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 বড় লোক হয়ে যাব। বেড়ালকে মাছের দায়িত্ব দিলে বেড়াল তো মাছ চুরি করবেই না। আমাকে চোখ কান খোলা রেখে এই মন্ত্রীর উপর নজর রাখতে হবে। হ্যাঁ, দে দে দে, এক এক করে সবাই তোদের সোনাগুলো আমার হাতে তুলে দে। আর কোনো চিন্তা করবি না, তোদের সকলের সোনা আমার কাছে একেবারে সুরক্ষিত থাকবে। দে 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 দে। বলছে আমার বিয়ের যে দুজোড়া সোনার বালা আর কানের দুলখানা আছে না, সেগুলো মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে রেখে আসছি, বুঝলে? কি, তুমি মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখবে? হ্যাঁ, আসলে বাড়িতে সোনা রাখতে খুব ভয় লাগছে, যদি ডাকাতরা এসে সব নিয়ে যায়। হ্যাঁ, তুমি কি ভাবছো মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখলেই তোমার সব সোনা সুরক্ষিত থাকবে? মন্ত্রী মশাই ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। ডাকাতরা যদি ধরা পড়ে তাহলে তুমি তাও সোনা ফেরত পেতে পারো, কিন্তু মন্ত্রী মশাইয়ের হাতে একবার সোনা পড়লে সেই সোনার কথা তোমাকে ভুলে যেতে হবে গিন্নি। তাই বেশি কথা না বলে যেখানকার জিনিস সেখানেই রেখে দাও। ডাকাত এলে সোনা নিয়ে যাবে তাও ভালো, কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে আমি সোনা রাখতে দেব না। হ্যাঁ, ভোলা ময়রা, তুমি এখানে? আর এদিকে আমি তোমার দোকান থেকে ঘুরে এলাম, তা হঠাৎ আজকে দোকান বন্ধ রেখেছো কেন? আর বলো না গোপাল দাদা, দোকান বন্ধ না রেখে আর কোনো উপায় নেই। হাতের পরিস্থিতিও খুব খারাপ। দোকানের জন্য ওই দুধ, ছানা, চিনি কেনার মতো অর্থও নেই। কি বলছো কি ভোলা? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, তাই তো মন্ত্রী মশাইয়ের কাছে যাচ্ছি আমার ওই গচ্ছিত সোনাটা ফেরত নিয়ে আসতে। ভাবছি ওই সোনা বিক্রি করে দেবো, দোকানটাকে আবার দাঁড় করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তাহলে দেরি করো না। হ্যাঁ গোপাল দাদা, আসছি। না না, মামা বাড়ির আবদার নাকি? এ যখন তখন সোনা চাইলেই পাওয়া যায় নাকি? আমি তো অন্য কারোর সোনা চাইছি না মন্ত্রী মশাই, আমি আমার গচ্ছিত সোনাই তো চাইছি। মাত্র এক জোড়া সোনা চুরি ছিল, সেটা দিয়ে দিন। না, আরে সব কিছু তো একটা নিয়ম থাকে নাকি? তোমার ইচ্ছে হলো সোনা আমার কাছে রেখে গেলে, আবার ইচ্ছে হলো নিয়ে যাবে, এরকম তো হবে না। মন্ত্রী মশাই, আমি খুব বিপদে পড়েছি, নইলে আমি আসতাম না। দয়া করে আমার সোনার ওই এক জোড়া চুড়িগুলো ফেরত দিয়ে দিন। তো মহা মুশকিলে পড়ে গেল। এখন গয়না জোড়াটা ফেরত না দিলে যদি এই ভোলা ময়রা আবার মহারাজের কাছে গিয়ে নালিশ করে, এইভাবে সোনা হাতছাড়া করা যাবে না, করা যাবে না। না 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 না, তাহলে কি করি কি করি? হ্যাঁ, ওই ভোলা ময়রার সোনার চুড়ির মতো আমার গিন্নির এক জোড়া সোনার জল ধরানো চুড়ি আছে, ওটা গুছিয়ে দেবো, তাহলেই তো সব ঝামেলা মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি, তোমার সোনাগুলো নিয়ে আসছি, দাঁড়াও। আচ্ছা মন্ত্রী মশাই। এই যে তোমার কাছে সোনার জল ধরানো এক জোড়া চুড়ি ছিল না? আমার চুড়ি? আরে যেগুলোতে সোনার জল করা আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে তো, কিন্তু আমি তো আর ওসব পরি না। এখন তো তুমি আমাকে আসল সোনার চুড়ি কিনে দিয়েছো। বলছি সামনে মাসে আমাকে একটা সোনার কোমর বন্ধনী বানিয়ে দেবে? আরে বাবা, দেবো দেবো দেবো, সব দেবো। ও আগে তুমি ওই তামার গয়নাগুলো নিয়ে এসো। সত্যি দেবে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও, কিন্তু এগুলো দিয়ে
যে তুমি কি করবে? আমি পড়ে বসে থাকবো। হয়েছে, শান্তি। এবার যাও, যাও নিজের কাজে যাও, যাও। এই নাও খোলা ময়রা, তোমার এক জোড়া চুড়ি। ধন্যবাদ মন্ত্রী মশাই। তোমার সব গয়না বুঝিয়ে দিলাম। নাও এবার আর আমাকে বিরক্ত না করে যাও দেখি, এখান থেকে যাও। কি এগুলো তো আমার গয়না নয়, চুরির উপরে কারুকার্য তো অন্যরকম, আর এগুলো তো দেখে সোনাও মনে হচ্ছে না, কিরকম মেড় মেড়ে। তাহলে কি ওই মন্ত্রী মশাই আমাকে ঠকালো? না 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 না, এটা হতে পারে না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, একবার দরজাটা খুলুন তো। ওই ময়রাটা আবার ডাকছে কেন? ও বুঝতে পেরে গেল নাকি? না 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 না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে তো হয় জ্বালা না, দরজা না খুলে দেখতে উপায় নেই। মশাই, ও মন্ত্রী মশাই। কি কি হয়েছেটা কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এগুলো তো আমার গয়না নয়, আর এগুলো দেখে তো সোনা মনেই হচ্ছে না। এই একদম মিথ্যা কথা বলবে না, এইটাই তোমার গয়না। যাও যাও এখান থেকে। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, এটা আমার গয়না নয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, এটাই তোমার গয়না, আমার স্পষ্ট মনে আছে। তুমি আমাকে ফাঁসানোর মতলব করলে কিন্তু খুব বড় ভুল করবে। বলা যাও যাও এখান থেকে যাও। মন্ত্রী মশাই তো আমাকে পুরো পথে বসিয়ে দিলেন, এইবার আমি কি করব? কোথায় যাব? গোপাল, হ্যাঁ গোপাল, গোপালই একমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমি বরং এই গোপালের কাছেই যাই। কি বলছো কি ভোলা ময়রা? মন্ত্রী মশাই তোমাকে সোনার গয়নার বদলে এই গয়না ফেরত দিয়েছে? তবে আর কি বলছি গোপাল দাদা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে আমি যে একবারে পথে মারা যাব। আহা না না, এইভাবে বলো না, আমি দেখছি কি করা যায়। তবে তার আগে মন্ত্রী মশাইয়ের থেকে সকলের গয়না ফেরত আনতে হবে। ভোলা ময়রা, চলো আমার সাথে। মন্ত্রী মশাই, আপনি ভোলা ময়রাকে এই তামার গয়নাগুলো কেন দিয়েছেন? এইগুলো তো উনি আপনাকে রাখার জন্য দেননি। আরে গোপাল, ও তুমি আমাকে ভুল বুঝছো। ভোলা ময়রা এই গয়নাগুলোই আমাকে রাখতে গেছিল, আমাকে ফাঁসাতে চাইছে। কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই? কি? আমি মিথ্যে কথা বলছি? আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো? এত বড় স্পর্ধা তোমার? আচ্ছা ঠিক আছে, এত কথার দরকার নেই। আপনি সবার সোনা দানা যা আছে সবকিছু সবাইকে ফেরত দিয়ে দিন। সেরেছি। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। মানে গোপাল, এই কথা মুখেও এলো না। ডাকাত আসলে সবার সবকিছু নিয়ে চলে যাবে। তখন কি হবে? কি হবে তখন? সে আপনাকে ভাবতে হবে না, আমাদের গয়নাগুলো আমাদের ফেরত দিয়ে দিন। ফিরিয়ে দিন। আমি এখন কি করব? সবাইকে সবকিছু দিয়ে দিলে তো আমার এতদিনের সব পরিকল্পনা একেবারে শেষ হয়ে যাবে। না 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 না, কিছু একটা বলে ব্যাপারটা সামলাতে হবে। কি করি? পেয়েছি। ব্যাপারটা হলো কি, আমার তো সবার সোনা ফেরত দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার ইয়েটা মানে সিন্ধুকের চাবিটা যেন কোথায় রেখে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না। তার মানে আপনি সিন্ধুকের চাবি হারিয়ে ফেলেছেন? না মানে একেবারে হারিয়ে ফেলিনি, তবে কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। এটা কোনো কথা হলো? মহারাজ আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, আর আপনি সেই দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। দেখুন মন্ত্রী মশাই, কালকের মধ্যে যদি আপনি চাবি খুঁজে না পান, তবে আমি কিন্তু এই পুরো ব্যাপারটা মহারাজকে জানাতে বাধ্য হব। তারপর যা সিদ্ধান্ত নেবার মহারাজই নেবেন। তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যদি তাই মনে করেন তবে তাই। আজকের দিনটা আপনার হাতে আছে, দেখুন কি করবেন। এই চলো সবাই, চলো। চলো। গোপাল, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আজ রাতে আমি সবাইকে আবার ভয় দেখিয়ে দেবো, যাতে কেউ ভুল করেও এই সোনাগুলো তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা না ভাবে। মন্ত্রী মশাইয়ের উপর আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। না, ব্যাপারটা তো হালকা ভাবে নিলে চলবে না। কাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যাই এখন ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। এমনি আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমলাম বুঝলে। তুমি আলোটা নিভিয়ে দিও।
বটা শোন, আজ সবাইকে এমন ভয় দেখাতে হবে যাতে কেউ সোনা ফিরিয়ে আনা তো দূরের কথা, ভয়ে যেন বাড়ি থেকে বের হতে না পারে। বিশেষ করে ওই গোপালটাকে ভালো করে ভয় দেখাতে হবে। সকলের প্রতি ওর দরদ একেবারে উঠলে উঠতেছে না, আজকে ভয় পেয়ে ওর সব দরদ উড়ে যাবে, দেখবি সব উড়ে যাবে। সবই তো ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু আমাদের ভাগটা তো এখনো দিলেন না। উফ, সব সময় শুধু ভাগ ভাগ করিস। এই নে, এই সোনার কানের দুল জোড়া রাখ। এ কি মাত্র এক জোড়া কানের দুল? এই আগে এই কাজটা সার, তারপর না হয় আবার পাবি। নে নে, চল চল এইবার। কিন্তু উফ, বললাম তো পাবি। নে নে নে, চল 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 চল। আরে রে 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 রে। আরে রে 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 রে
আমার সাথে বল 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 দরজা খোল, খোল দরজা, খোল। ওঠো না, ওঠো ওঠো ওঠো। কি হয়েছে কি এত রাতে আবার ডাকাডাকি কেন? ওই দেখো, ডাকাত এসেছে, ডাকাত। আরে সত্যি তো, তাহলে গোপালের বাড়িতেও ডাকাত পড়লো। দেখো এইবার কি হবে? আমার যে খুব ভয় করছে, আমার যে খুব ভয় করছে। কি হবে? দাঁড়াও গিন্নি, দাঁড়াও দাঁড়াও, এত ভয় পেও না। এই ডাকাতটা আজকে নাকাল হয়ে বাড়ি ফিরবে। যাও শিগগিরই রান্নাঘর থেকে তেলের শিশিটা নিয়ে এসো তো। এই তেলে শিশিরে কি হবে? ডাকাতের পায়ে তেল লাগাবো। কি বলছো গো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এত কথা তোমাকে না বুঝলেও চলবে গিন্নি। যাও এখন তাড়াতাড়ি তেলটা নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। যা করবে একটু সাবধানে করো। হ্যাঁ, আমার বাবু খুব ভয় করছে। হ্যাঁ, দরজা খোল, খোল দরজা, খোল। খোল দরজা, এই তো তেল চলে এসেছে। এইবারে ডাকাত হবে আমার হাতে কুপোকার। খোল দরজা, খোল। দরজা খোল, খোল দরজা। এই দরজা খোল, দরজা খোলাই আছে। আরে মন্ত্রী মশাই, আপনি তার মানে আপনি বটা ঘটাকে সাথে নিয়ে ডাকাতি করছেন? গোপাল গোপাল, আরে কে কোথায় আছো গো? শিগগির এসো, দেখো 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 গোপাল কেমন ডাকাত ধরেছে দেখো। পায়ের সব হাড়গুলো ভেঙে গেল রে। এই দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, ডাকাত ধরা পড়েছে। দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, ডাকাত পড়েছে। আরে এটা তো মন্ত্রী মশাই, মন্ত্রী তো। আরে সাথে তো ওই বটা ঘটা হতে দেখছি। দেখে তো কান তো, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমরা বুঝতেই পারিনি। গিন্নি, এ তো আর যে সে ভূত না, এই ভূত একমাত্র গোপালই ধরতে পারে। এই কেউ একটু মহারাজকে খবর দে, মহারাজ একটু দেখে যাক তার আদরের মন্ত্রী কেমন সুন্দর ডাকাতি করছে। দিন মন্ত্রী মশাই দিন। গোপাল গোপাল, তোমার বাড়ি থেকে তো আমি ডাকাতি করিনি, তাহলে তুমি কেন আমার থেকে 2 আনা সোনা নেবে? মহারাজ কি বলেছেন শোনেননি? গ্রামের সবাইকে আপনাকে সোনা দিতে হবে, তাই এই সুযোগ আমি ছাড়ি কিভাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও। ধন্যবাদ মন্ত্রী মশাই। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।